ক্লাস শেষ হয়েছে, কিছু নোট তৈরি করার জন্য রায়কমল লাইব্রেরিতে ঢোকে, যাকে ওর বন্ধুরা রাই নামেই ডাকে। লাইব্রেরিতে ঢোকার কিছু পরেই ওর ফোনটা বেজে ওঠে। রাই ফোনটা কানে ধরে। ফোনের ওপাশ থেকে কিছু শোনার পর মুহূর্তের মধ্যেই ওর মুখের অভিব্যক্তি সম্পূর্ণ বদলে যায়। একটা চাপা উত্তেজনা ফুটে ওঠে ওর চোখে মুখে। চারপাশে তাকিয়ে খুব আস্তে করে রাই বলে, আমাকে এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে পাঠাও। কয়েক সেকেন্ড পরেই রাইয়ের ফোনে হোয়াটসঅ্যাপ মেসেজ আসে, একটা ফাইল। রাই দ্রুত ফাইলটি খুলে ফেলে। এক নিঃশ্বাসে সে ফাইলের মধ্যে থাকা কিছু একটা পড়তে থাকে। তারপর হঠাৎ রাই লাইব্রেরির একটি বইয়ের দিকে এগিয়ে যায়। একটি বই বের করে নিয়ে খুব ক্ষিপ্র হাতে তার মধ্যে কিছু একটা খুঁজতে শুরু করে। কয়েক মুহূর্ত পরেই রাইয়ের চোখে মুখে সাফল্যের ঝিলিক ফুটে ওঠে। নিজের মনেই সে বলে ওঠে, ইউরেকা, এটা তো গুপ্তধন। রাই বইটির দিকে তাকিয়ে থাকে, কিন্তু কি সেই গুপ্তধন? কি করে উদ্ধার করবে রায়কমল? কোথা থেকেই বা করবে? নমস্কার, আমি এবং গপ্প থেকে সৌভিক। আপনারা আমাদের চ্যানেলে ইটাচুনা রাজবাড়ির গুপ্তধন গল্পটি তো শুনেইছেন। আজ আপনারা শুনবেন সেই গল্পেরই একটি সিকুয়েল, অর্থাৎ রাইয়ের অভিযান আবারও শুরু হতে চলেছে। তবে গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। আপনার যদি আমাদের গল্পগুলো ভালো লেগে থাকে এবং আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে আর দেরি না করে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিতে কিন্তু ভুলবেন না, যাতে আমাদের সমস্ত গল্পের নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর এখন আমরা ইউটিউবের পাশাপাশি রয়েছি স্পটিফাইতেও, তাই সেখানেও আমাদের ফলো করতে ভুলবেন না কিন্তু। আজকের গল্পের গল্প পাঠে আমি সৌভিক, গল্পের প্রধান চরিত্রে মৌপিয়া এবং সৌমদ্বীপ। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন, লেখিকা কনক বসুর কলমে কাশীপুর রাজবাড়ির গুপ্তধন। ইটাচুনা রাজবাড়ির রহস্য ভেদ করার পর রায়কমল এবং তার স্বামী অয়ন যেন এক অদ্ভুত নেশায় মেতে ওঠে। সময় পেলেই তারা কোনো না কোনো ঐতিহাসিক স্থানে গিয়ে হাজির হয়। কখনো পুরনো রাজবাড়ি, কখনো ঐতিহাসিক স্থাপনা, কখনো অতীতের কোনো গুরুত্বপূর্ণ স্থান। প্রতিটি জায়গায় গিয়ে তারা সেই স্থানের স্থান মাহাত্ম্য খুঁজে পাওয়ার জন্য নানা রকম প্রয়াস চালায়। তাদের এই অভিযানে ধীরে ধীরে রাইয়ের কিছু ছাত্রছাত্রীও এসে জুটেছে। ইতিহাসের ছাত্রছাত্রী হওয়ার সুবাদে তারাও এই ধরনের অভিযানে বেশ মেতে ওঠে। ফলে এখন আর তাদের দলকে নিছক অবজ্ঞা করা চলে না। তাদের দলের এখন একটি পোশাকি নামও আছে, লিগ অফ ঐতিহাসিক অ্যাডভেঞ্চার। নামটা অবশ্য অয়নেরই দেওয়া। দলের সদস্যরা কোনো একটি ঐতিহাসিক স্থানের সামনে দাঁড়িয়ে রয়েছে। তারা খোঁজখবর করছে, আলোচনা করছে, পুরনো জায়গা ঘুরে দেখছে। কেউ নোট করছে, কেউ ছবি তুলছে, কেউ পুরনো স্থাপত্য খুঁটিয়ে দেখছে। কিন্তু সব অভিযান যে সফল হয় তা কিন্তু নয়। অনেক সময় নানা রকম চেষ্টা করেও নতুন কিছুই পাওয়া যায় না। তবুও তাতে অয়নের উৎসাহে কোনো ভাটা পড়ে না। সে সবাইকে বোঝায় এই না পাওয়ার মধ্যেও অনেক কিছু পাওয়া যায়। অয়ন সবাইকে মোটিভেট করে বলে, যে কোনো রিসার্চ ওয়ার্ক মানেই যে হাইপোথিসিস একদম সাকসেসফুল হতে হবে, কে বলেছে? দলের সবাই অয়নের দিকে তাকিয়ে শোনে। অয়ন হেসে আবারও বলে, তাছাড়া এই যে আমরা একসঙ্গে এতজন এক জায়গা থেকে আরেক জায়গায় গেলাম, খেলাম, হই হুল্লোড় করলাম, এই নির্ভেজাল আনন্দ কি কম পাওয়া? দলের সদস্যদের মধ্যে হাসির রোল ওঠে।
অভিযানের ব্যর্থতাও যেন তাদের আনন্দকে নষ্ট করতে পারে না। রায়, অয়ন এবং তাদের ছোট্ট দলটি এখন তাদের এই ঐতিহাসিক অভিযান নিয়ে হেসে খেলে বেশ ভালোই আছে। তাদের দলের কর্ণধার রায় এবং অয়ন। দলের বাকি সদস্যরা হলো তরি, বন্যা, অজয়, ঋষভ। এরা প্রত্যেকেই রায়ের তত্ত্বাবধানে পিএইচডি করছে। রায় তাদের নেতৃত্ব দেয়, আর অয়নও সমানভাবে দলের সঙ্গে থাকে। ছোট্ট এই দলটি ধীরে ধীরে নিজেদের মধ্যে একটা আলাদা বন্ধন তৈরি করে ফেলেছে এবং একসঙ্গে ঘুরে বেড়ানোর আনন্দ তাদের এক সূত্রে বেঁধে রেখেছে। কোথায় যাওয়া যায়, কি নিয়ে অনুসন্ধান করা যায়, ঐতিহাসিকভাবে কোন জায়গাটি গুরুত্বপূর্ণ, এসব নিয়ে দলের মধ্যে আলোচনা চলেছে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় এবার লিগ ঐতিহাসিক অ্যাডভেঞ্চার চলেছে বরানগর। কলকাতা থেকে খুব কাছে হওয়ার সুবাদে যাতায়াতের জন্য আলাদা কোনো ব্যবস্থা করার দরকার হয় না। সকলে রায় আর অয়নের গাড়িতেই রওনা হওয়ার সিদ্ধান্ত নেয়। রায়, অয়ন, তরি, বন্যা, অজয় এবং ঋষভ রায় ও অয়নের গাড়িতে চেপে বসেছে। গাড়ি ধীরে ধীরে রওনা দেয়। কলকাতার রাস্তা পেরিয়ে তাদের গাড়ি এগিয়ে চলে বরানগরের দিকে। গাড়ির ভেতরে শুরু হয় তাদের পরিচিত আড্ডা, আলোচনা এবং হাসি ঠাট্টা। কিন্তু তারা কেউই জানে না এই বরানগর যাত্রায় তাদের সামনে খুলে দিতে চলেছে এক নতুন রহস্যের দরজা। পথ চলতে চলতে রায় গাড়ির ভেতরে বসে থাকা সকলের উদ্দেশ্যে বলতে শুরু করে, বরানগর হলো কলকাতার উত্তর প্রান্তের একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ প্রাচীন এক শহর। এটি হুগলি নদীর তীরে অবস্থিত এবং পাট শিল্প ও সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বেশি পরিচিত। রায় একটু থামে, তারপর বলতে থাকে, একসময় এখানে ডাচ কুটি তৈরি হয়েছিল। অন্তত 500 বছরের পুরনো এই শহরে রয়েছে সমৃদ্ধ সাংস্কৃতিক, আধ্যাত্মিক এবং ঔপনিবেশিক ঐতিহ্য। গাড়ি এগিয়ে চলে। রায় জানলার বাইরে একবার তাকায়, তারপর আবারও ইতিহাসের প্রসঙ্গে ফিরে আসে। ঐতিহাসিক তথ্য অনুসারে বরানগর নামটির উৎপত্তি নিয়ে একাধিক মত প্রচলিত আছে। পেছনের সিটে বসে থাকা ছাত্রছাত্রীরা মন দিয়ে রায়ের কথা শুনছে। অনেকে মনে করেন এখানে প্রচুর ময়ূরের লেজ বা বড় হাঁ বিক্রি হতো বলে জায়গাটির নাম হয় বরাহনগর। আবার কারো মতে সম্রাট বিক্রমাদিত্যের সভার নবরত্ন বরাহ মিহিরের নাম থেকে এই নামকরণ। রায় একবার পেছনের সিটে বসে থাকা ছাত্রছাত্রীদের মুখের ওপর চোখ বুলিয়ে নেয়। তরি, বন্যা, অজয় এবং ঋষভ মন দিয়ে রায়ের কথা শুনছে। রায় এবার একটু অন্য প্রসঙ্গে যায়। যদিও আজ আমরা বরানগর অথবা কাশীপুর রাজবাড়িতে যাব, তবুও বরানগর জায়গাটির স্থান বা মাহাত্ম্য যাই বলবে সেটা প্রচুর। রায়ের কণ্ঠে এবার ইতিহাসের পাশাপাশি একটা বিশেষ আগ্রহ ফুটে ওঠে। এই যেমন শ্রী চৈতন্যদেবের আগমন ঘটেছিল এই স্থানে। বর্তমানে সেখানে একটি আশ্রম করা রয়েছে। রায় কিছুক্ষণ থামে, তারপর যেন বহু পুরনো কোনো স্মৃতি বা লোকমুখে প্রচলিত ইতিহাস মনে করে আবৃত্তি করতে শুরু করে। অতীতে মহাপ্রভু বরানগরেই নিজের পাদুকাখানি রাখিলেন যেই, ধন্য ধন্য বলি উঠিলেন রঘু, এমন দৃশ্য কেহ ভুলিবে কি কভু। বারুণীর দিন সেই শুভাগম তিথি, মহাপ্রভুতে লীন হইবার রীতি। এক অজানা ছড়াকার এই ছড়াটি বেঁধেছিলেন। বরানগরের কথা রয়েছে ছড়াটায়, আছে শ্রী চৈতন্যদেবের কথা। বোঝা যাচ্ছে রঘু নামের কারো বাড়িতে গিয়েছিলেন চৈতন্যদেব। বরানগরের ইতিহাস যে কত পুরনো তা মালুম হচ্ছে এই ছড়াটা থেকেই। গাড়ি নিজের গতিতে এগিয়ে চলে। রায় কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর আবারও বলতে শুরু করে, বরানগরের মোটামুটি 500 বছরের ইতিহাসে এমন অনেক মণিমুক্ত ছড়ানো রয়েছে। শ্রী চৈতন্যদেব থেকে রামকৃষ্ণ, রবীন্দ্রনাথ থেকে স্বামী বিবেকানন্দ, সুভাষচন্দ্র বসু, শশীপদ বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, শিশির ভাদুরী থেকে হালির সঞ্জীব চট্টোপাধ্যায়, নানা রকমের কর্মবীর এই জায়গাটা স্মৃতিতে জায়গা করে নিয়েছেন। রায়ের কথা শেষ হয়। গাড়ির ভেতরে বসে থাকা প্রত্যেকের মুখেই এখন ইতিহাসের প্রতি আরও গভীর কৌতূহল। সামনে অপেক্ষা করছে
তাদের আজকের গন্তব্য বরানগর, আর সেই যাত্রারই অন্যতম উদ্দেশ্য কাশীপুর রাজবাড়ির রহস্য। অয়ন এতক্ষণ চুপচাপ গাড়ি চালাচ্ছিল। রায়ের কথা শেষ হওয়ার পর সে বুঝতে পারে এবার তারও কিছু বলার আছে। রায়কে থামতে দেখে অয়ন তাড়াতাড়ি বলে ওঠে, আইএসআইয়ের কথাটাও ভুলে যেও না। প্রশান্তচন্দ্র মহলানবিশের উদ্যোগে ভারতের তৈরি এই প্রথম সংখ্যাতত্ত্ব গবেষণার প্রতিষ্ঠান ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট এখানেই কিন্তু রয়েছে, এই শহরেই। অয়নের কথায় মাথা নাড়িয়ে সম্মতি জানায় রায়। পেছনের সিটে বসে থাকা বন্যা এবার রায়কে উদ্দেশ্য করে বলে, আচ্ছা ম্যাম, এখানে ডাচ কুঠিও তো ছিল, তাই না? একদম ঠিক। বাংলায় যখন একে একে ইউরোপীয় বণিকরা আসছিলেন ব্যবসা করতে, সবার প্রথমে পর্তুগিজরা নিজেদের কুঠি তৈরি করে বরানগরে। 1862 সাল পর্যন্ত এখানে পর্তুগিজদের একটা প্রভাব ছিল। এর আগেই ওলন্দাজরা 1658 সালে নিজেদের কুঠি তৈরি করে ফেলেছিল এখানে। অর্থাৎ বাংলায় ইউরোপীয় উপনিবেশ প্রতিষ্ঠার আদি পর্বেও বরানগর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। ডাচদের থেকে এই জায়গাটা একসময় ইংরেজদের হাতে চলে যায়। গাড়ির পেছনের সিটে বসে থাকা ঋষভ এবার রায়ের দিকে তাকায়। তার মুখে কৌতূহল। ঋষভ রায়কে উদ্দেশ্য করে প্রশ্ন করে, আচ্ছা ম্যাম, আমাদের এইবারের অভিযানের আসল কেন্দ্রবিন্দু তো বরানগর রাজবাড়ি, মানে ওই কাশীপুর রাজবাড়ি। কিন্তু আমার একটা প্রশ্ন, যে এত রাজবাড়ি থাকতে বা এত জায়গা থাকতে তুমি ওই রাজবাড়িটাই সিলেক্ট করলে কেন? তা হঠাৎ এমন প্রশ্ন করছিস কেন? আসলে এখানে আসার আগে আমি একটু হোমওয়ার্ক করছিলাম, তো যেটুকু বুঝলাম সেই রাজবাড়ির কিন্তু তেমন কিছুই আর অবশিষ্ট নেই। এখনকার যুগে শিক্ষক শিক্ষিকার সাথে ছাত্রছাত্রীদের মেশামেশি অনেকটাই আলাদা। এরা ম্যাম স্যার বলে ঠিকই, কিন্তু মনে মনে শিক্ষক শিক্ষিকাদের দাদা দিদি ভাবে। এতে অসুবিধার চেয়ে সুবিধাই বোধহয় বেশি। আগেকার দিনের মতো একটা প্রাচীর থাকে না দুদলে, কাজেই পরস্পরের সাথে মিশতে সুবিধা হয় খুব। তাই রায় আর অয়ন শিক্ষক শিক্ষিকা হলেও এদের দুজনকে সকলে তুমি বলেই সম্বোধন করে থাকে। ঋষভের অসমাপ্ত প্রশ্নের পর এখন সকলের চোখ রায়ের দিকে। রায় কি উত্তর দেয়? ঋষভের কথার রেশ তখনও গাড়ির ভেতরে রয়ে গেছে। ঋষভের প্রশ্নের পর এবার অয়ন কথা বলে ওঠে, কাশীপুর রাজবাড়ি বলতে কিন্তু পুরুলিয়ার রাজবাড়ির কথাই মাথায় আসে। অবশ্য পরে রায় বলল বটে যে এই রাজবাড়িটি যে জায়গায় অবস্থিত সেই জায়গার নামও কাশীপুর। যাই হোক, বাকিটা তোমাদের ইতিহাস ম্যাম তোমাদের বলবেন। সত্যি বলতে কি, আমি এইবার কোনো হোমওয়ার্কই না করেই চলে এসেছি, সেটি আবার তোমাদের ম্যামের একদম না পছন্দ। অয়নের এই মাতিয়ে রাখার অদ্ভুত কৌশলে তাদের যে কোনো ছোট ছোট অভিযান একদম জমে যায়। অয়নের কথা বলার কায়দায় গাড়ির ভেতরে থাকা সকলে হেসে ফেলে। রায় কপট রাগ দেখিয়ে অয়নের দিকে তাকায়। এখানে তুমি ছাড়া সকলেই হোমওয়ার্ক করে এসেছে, কাজেই তোমাকে গল্প শোনাতে গেলে আমার অনেক পুরনো জায়গা থেকে শুরু করতে হবে, আর আমি সেটি এখন পারছি না। হয়েছে? রায়ের কথা শুনে অয়ন আচমকাই ব্রেক কষে গাড়িটা থামিয়ে দেয়। অয়ন কপট রাগ দেখিয়ে বলে, বেশ, আজ থেকে আমি আমার ড্রাইভারের কাজ থেকে ইস্তফা দিলাম। এই তোরি, তুই তোর মামার বাড়িতে কি করে সকলকে নিয়ে যাবি দেখ বাবা। আরে উফ, কি হচ্ছে এইসব? কি ছেলে মানুষই। আচ্ছা ঠিক আছে সব বলছি। এই তো, এটাই তো ওষুধ। চলো গাড়ি স্টার্ট করছি, তুমিও বলা শুরু করো। অয়ন আবারও গাড়ি স্টার্ট দেয়। গাড়ি পুনরায় চলতে শুরু করে। যে কোনো অভিযানে রায়ের একটা ফর্মুলা আছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যেই জায়গায় যাচ্ছে সেই জায়গাটি দিনের আলোয় এবং রাতের অন্ধকারে খুব ভালো করে দেখতে হবে। রায়ের দাবি, দিনে অনেক গোপন তথ্য পরিষ্কার না দেখা গেলেও রাতের মায়াবী অন্ধকারে সেই সব তথ্য ফুটে উঠবেই। ওরা যেখানে যাচ্ছে তরির মামাবাড়ি ওই এলাকাতেই। তরির মামা মামির আন্তরিক আমন্ত্রণে সেখানেই থাকা স্থির করে সকলে। প্রথমে রায় আর অয়ন একটু ইতস্তত করলেও পরে রায়ের দাদান অর্থাৎ তার দাদু, যিনি একসময় স্বাধীনতা সংগ্রামী ছিলেন, সেটি জানার পর রায় আর আপত্তি করেনি। বাকিরা এই সিদ্ধান্তের পেছনে থাকা আসল কারণ
কিছুই বুঝতে পারে না, কিন্তু অয়ন বুঝতে পেরেছে রায়ের মাথায় কিছু একটা উদ্দেশ্য আছেই। না হলে একজন অপরিচিত মানুষের বাড়িতে 3 দিন থাকার মানুষ কিন্তু রায় নয়। অয়ন রায়ের দিকে একবার তাকায়। অয়নের চোখ যেন কৌতূহল, সে সব বোঝে কিন্তু কিছু বলে না। রায় এক ঢোক জল খায়, তারপর বোতলটি নামিয়ে রেখে অয়নের কথার প্রসঙ্গ ধরে বলতে শুরু করে। হ্যাঁ, অয়ন ঠিকই বলেছে। কাশীপুর রাজবাড়ি বলতে সকলের কিন্তু পুরুলিয়ার রাজবাড়ির কথাই মনে পড়বে। তবে এই রাজবাড়ির মহিমাও নেহাত কম নয়। এই কাশীপুর রাজবাড়ি আনুমানিক 250 থেকে 400 বছরের পুরনো। এটি ঐতিহাসিক জমিদার বাড়ি। লোকমুখে এটি রাজবাড়ি নামে পরিচিত হলেও এটি মূলত কলকাতার এক প্রভাবশালী জমিদার বাড়ির বাসস্থান ছিল। ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে জানা যায়, যশোরের এক নামকরা জমিদার রামরতন দত্ত রায় উত্তর কলকাতার এই প্রাসাদটি প্রতিষ্ঠা করেছিলেন। অন্য কিছু সূত্রে এটিকে প্রভাবশালী ঘোষ পরিবারের ঐতিহ্য হিসেবে উল্লেখ করা হয়। সেটা কি এক এক জায়গায় এক এক রকম ডিপেন্ড করে। 1700 খ্রিস্টাব্দে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা যখন কলকাতার ফোর্ট উইলিয়াম আক্রমণ করেন, তখন তিনি তার সৈন্য সামন্ত নিয়ে এই রাজবাড়িতেই আশ্রয় নিয়েছিলেন। অন্তত এটাই তো ইতিহাসে উল্লেখ আছে। এই শুনে অয়নের চোখ বড় হয়ে যায়। সে অবাক গলায় বলে ওঠে, বাবা, বলো কি? অয়নের বিস্মিত প্রতিক্রিয়ার পর গাড়ির ভেতরে আবারও আলোচনা শুরু হয়। তরি এবার রায়ের দিকে তাকিয়ে নিজের জানা একটি কথা বলতে শুরু করে। ম্যাম, আমি দাদুর মুখে ছোটবেলায় শুনেছি যে ওই বাড়িতে স্বাধীনতা সংগ্রামীদের আখড়া ছিল এককালে। প্রচুর স্বাধীনতা সংগ্রামী ইংরেজ পুলিশের হাত থেকে বাঁচতে এই বাড়িতে আশ্রয় নিত। শুধু তাই নয়, নকশাল আন্দোলনের সময় নকশালরাও নাকি গা ঢাকা দিত এই বাড়ির ভিতরে। তরির কথা শুনে গাড়ির ভেতরে সকলে বেশ উত্তেজিত হয়ে ওঠে, কিন্তু রাই যেন কোনো চিন্তায় মগ্ন থাকে। সে চুপ করে আছে, তার মুখে গভীর ভাবনার ছাপ। ব্যাপারটা লক্ষ্য করে অয়ন। অয়ন রায়ের দিকে একবার তাকায়, কিন্তু লক্ষ্য করেও সে কিছু বলে না, কারণ রায় নিজে থেকে যতক্ষণ না কিছু বলবে ততক্ষণ তার থেকে কিছু জানা এক প্রকার অসাধ্য। ছোটবেলায় একবারই গেছিলাম ওখানে। যতদূর মনে পড়ছে, এই বিশাল প্রাসাদ চত্বরে রয়েছে একটি বড় নাট মন্দির, গঙ্গার ঘাট এবং আবাসিক ভবন। তবে সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে রাজবাড়ির সামনের অংশটি বেশ ভগ্নপ্রায় এবং জরাজীর্ণ। দীর্ঘদিন পরিত্যক্ত ও জরাজীর্ণ অবস্থায় থাকার কারণে স্থানীয় স্তরে ও সোশ্যাল মিডিয়ায় এটিকে কেন্দ্র করে নানা অশরীরী বা ভৌতিক কার্যকলাপের গুজব ছড়ায়। তরির কথা শেষ হতে না হতেই অজয় আর ঋষভ মুচকি হাসে। দুজনেই তরির সঙ্গে মশকরা করতে শুরু করে। ঋষভ নাকি সুরে বলে, ওয়াও তোরি, এই তো মামাবাড়ি ঘুরতে আসা দেখছি এক বর্ণময় অভিযান হতে চলেছে রে। হ্যাঁ, দেখিস আবার, তোর পরিচিত ভূতেরা তো শুধু তোকে চেনে, আমাদের তো আর চেনে না। হয়তো হঠাৎ এদিক ওদিক থেকে বলে উঠলো, টনি, এই টনি, কিরে তোর দেখা পাই না আর এখন? তোর জন্য বোন কেমন করে রে খুব। কিন্তু তেনারা আমাদের আবার ঘাড় মুটকে দেবেন না তো? হ্যাঁ, এই ভালো হচ্ছে না বলছি। ও ম্যাম, দেখো না। তরি আদুরে গলায় আবদার করে রাইয়ের দিকে তাকায়। সকলে হো হো করে হেসে ওঠে। রাইও সামান্য হাসে, কিন্তু তারপরই চুপ করে গাড়ির জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকে। রাইয়ের মুখে আবারও সেই গভীর চিন্তার ছাপ। তবে কি রাই এবার নতুন কিছু রহস্য খুঁজতেই এখানে এসেছে? তরির মামাবাড়িও খুব সুন্দর, প্রায় গঙ্গার কাছেই খুব ছোটখাটো সাদামাটা দোতলা একটা বাড়ি। বাড়িটিতে ঢুকলেই একটা আভিজাত্য আর রুচির পরিচয় পাওয়া যায়। বাড়ির প্রতিটি কোণ যেন যত্ন করে সাজানো। তরির মামা বিমানবাবু সম্প্রতি রিটায়ার করেছেন। অবসর পেয়ে বাগান নিয়ে মেতে উঠেছেন তিনি। বাড়ির বাগানে নানা গাছপালা নিয়ে ব্যস্ত থাকেন বিমানবাবু। গাছের পরিচর্যা করেন, গাছপালা দেখেন, বাগানটাকে নিজের মতো করে সাজিয়ে তুলেছেন। তরির মামি রুমা দেবী স্বয়ং যেন মা দুর্গা। বাড়ির প্রত্যেকটি বিষয়ে তার নজর, কোনো কিছুই তার চোখ এড়ায় না। বাড়িতে রয়েছেন তরির দাদু রমাকান্ত রায়।
রমাকান্ত বাবুর বয়স ৯৮ পেরিয়ে প্রায় ১০০ ছুঁই ছুঁই। বার্ধক্য জড়ায় তিনি জর্জরিত। কোনো কোনো দিন ভীষণ অসুস্থ হয়ে পড়েন, আবার কোনো কোনো দিন সুস্থ। সম্প্রতি লোকজন বিশেষ চিনতে পারছেন না তিনি। কথাবার্তায়ও অসঙ্গতি রয়েছে। এই কারণেই তাকে বাড়ি থেকে বেরোতে দেওয়া হচ্ছে না। তবে তিনিও বেশ যত্নেই আছেন বোঝা যায়। তাকে যত্নে রাখার পেছনে বাড়ির লোকের অবদানের সাথে সাথে রমাকান্তবাবুর বহুদিনের ছায়াসঙ্গী পাঁচুর অবদানও অনস্বীকার্য। পাঁচু দীর্ঘদিন ধরে রমাকান্তবাবুর ছায়াসঙ্গীর মতো তার পাশে রয়েছেন। আর রয়েছেন তরির একমাত্র রুজি দিদি, অর্থাৎ মামাতো দিদি। রুজিরও বিয়ে হয়েছে বছর ১০ আগে। বিমানবাবু আর রুমা দেবী রাই আর অয়নদের বেশ ভালোই ব্যবস্থা করে রেখেছেন। বাড়ির ওপরের তলায় পরপর দুটো ঘর, ঘর দুটো বেশ সুন্দর করে গুছিয়ে রেখেছেন তারা। রাই আর অয়নকে একটি ঘরে থাকার ব্যবস্থা করা হয়েছে, আর তাদের পাশের ঘরে ঋষভ আর অজয়ের থাকার ব্যবস্থা করেন বিমানবাবু ও রুমা দেবী। তন্নি আর বন্যা থাকবে রুজির ঘরে নিচতলায়। সবাই নিজেদের থাকার ঘর দেখে নেয়। তরির মামা বাড়িতে তাদের থাকার ব্যবস্থা সম্পূর্ণ, কিন্তু এই বাড়িতে তাদের থাকার আসল কারণ শুধু অতিথি হয়ে থাকা নয়। সামনেই অপেক্ষা করছে কাশীপুর রাজবাড়ি, আর রায়ের মাথায় যে অন্য কোনো উদ্দেশ্য ঘুরছে তার কোনো আভাস এখনও বাকিদের কাছে স্পষ্ট নয়। দুপুরের খাওয়া দাওয়ার পর ওরা একবার রাজবাড়ি ঘুরে আসবে ঠিক করা হয়। অয়ন বলে, অন্ধকার তো হয়ে এলো, তবে যা বোঝা যাচ্ছে কাল সকালের আগে খুব ভালো করে রাজবাড়ি দেখা যাবে না বোধহয়। তাছাড়া লোকাল পুলিশ নাকি সন্ধ্যের পর ওই রাজবাড়িতে থাকা নিষিদ্ধ করে দিয়েছে কয়েকদিন যাবত। সবাই দুপুরে খাওয়া দাওয়ায় বসেছে। খেতে খেতেই রাই প্রথম বিমানবাবুকে প্রশ্ন করে, আচ্ছা বিমানবাবু, তরির মুখে শুনলাম ও নাকি একবার ওই রাজবাড়িতে গিয়েছিল ছোটবেলায়। তা আপনি নিশ্চয়ই আপনার ছোটবেলায় ওই রাজবাড়ি দেখেছেন কয়েকবার। তখন নিশ্চয়ই ওই রাজবাড়ির আজকের মতো প্রায় ভগ্নপ্রায় দশা ছিল না। আপনি যদি একবার আমাদের এই রাজবাড়ির তখনকার কোনো উল্লেখযোগ্য তথ্য দিতে পারেন তাহলে বেশ উপকৃত হই। বিমানবাবু সদ্য মুখে ভাত তুলেছেন তখন। রাইয়ের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কোনো রকমে ভাতের দলা মুখের মধ্যে একপাশে সরিয়ে তিনি বলেন, হ্যাঁ, ওই সামান্য কম ভাঙা ছিল এই যা। তবে তখনও তেমন কোনো উল্লেখযোগ্য কাঠামো বা উল্লেখযোগ্য কোনো নির্মাণ ছিল না। বাবা আমাকে অনেকবার নিয়ে গিয়েছেন, অনেক গল্প বলতেন ঠিকই, তবে সেসব আর এখন মনে পড়ে না। আচ্ছা মামু, দাদুর সেই বন্ধু ওই কি যেন নাম, মিয়া দাদু, তিনি আর আসেন না? জানো ম্যাম, এই মিয়া দাদু হচ্ছে দাদুর বেস্ট ফ্রেন্ড। ওরা একসাথে এক স্কুলে পড়তো, একসাথে স্বাধীনতা সংগ্রামেও নাম লিখিয়েছিলেন। সবচেয়ে ইন্টারেস্টিং, ওই দাদু ওই রাজবাড়ির একটা ঘরেই থাকতেন। বাবা, তোর তো সাংঘাতিক মেমোরি। আসলে তোর মিয়া দাদুর নাম আসিফ মিয়া। উনি এককালে সত্যিই এই রাজবাড়ির একটা অংশে থাকতেন বটে, তবে এখন আর থাকেন না। বাকি তরি যা বলল সবই ঠিক। উনি বেঁচে আছেন ঠিকই, তবে বার্ধক্য তাকেও ছাড়েনি। ওনার মাথায় স্মৃতিশক্তি এখনও প্রবল। মাঝে মাঝে একটা রিক্সা করে ওর নাতিকে নিয়ে আসতেন বইকি, বাবাকে দেখতেই আসতেন, কিন্তু এখন তিনি সেটা আর পারেন না, বয়স হয়েছে তো। বিমানবাবু, কিছু মনে না করলে একবার এই আসিফ বাবুর সাথে দেখা করব। এই ব্যবস্থাটাও কিন্তু আপনাকেই করে দিতে হবে। বিমানবাবু কিছু একটা বলতে যাচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে হঠাৎ তার বাবার ঘর থেকে প্রবল চিৎকার ভেসে আসে। না না না, এসব আমি কিছুতেই খাবো না। না, এতে বিষ রয়েছে, বিষ। তোমরা ফিরিঙ্গির দল, হ্যাঁ, আমাদের খুঁজবে, তাকে খুঁজবে। আমাদের দলনেতা কে জানো? হ্যাঁ জানো, তাকে খুঁজে পাবে না। না না না, তাকে খুঁজে পাবে না। বিমানবাবু তড়িঘড়ি উঠে যান পরিস্থিতি সামাল দিতে, কিন্তু ততক্ষণে
রমাকান্ত বাবু এই ঘরে এসে হাজির হয়েছেন। তরি দাদুকে দেখতে পেয়েই ছুটে যায়, সে দাদুকে জড়িয়ে ধরে। এখানে আসা অবধি দাদুর সাথে অনেকবার দেখা করার চেষ্টা করেছে তরি, কিন্তু প্রতিবার দেখেছে হয় দাদু ঘুমোচ্ছে বা স্নান করছে ইত্যাদি। আজ অবশেষে সে দাদুকে সামনে পেয়েছে। রমাকান্তবাবু তরির মাথায় হাত রাখেন, কাপা গলায় বলেন, দিদি ভাই, দিদি ভাই। তরি দাদুকে ধরে আঁকড়ে থাকে। পরক্ষণেই রমাকান্তবাবুর চোখ পড়ে যায় রায়, অয়ন, ঋষভ আর অজয়ের দিকে। তিনি তাদের দেখে যেন হঠাৎই অন্য এক সময় ফিরে যান। রায় খুব সন্তর্পণে তরিকে নিজের পেছনে লুকিয়ে নেয়, তারপর রমাকান্ত বাবুর দিকে তাকিয়ে বলে, আপনি কার কথা বলছিলেন? কে আসবে? আমাদের দলনেতা। দলনেতার বার্তা না পেলে কিছুতেই আমরা এই জায়গা ছেড়ে যাব না। না, আমি জানি সে আসবে। সে যে কথার খেলাপ করে না। আসবে। বিমানবাবু এবার একটু অপ্রস্তুত হয়ে পড়লেন। তিনি এক প্রকার জোর করেই রমাকান্ত বাবুকে তার ঘরে নিয়ে গেলেন। কিছুক্ষণ পর বিমানবাবু ফিরে আসেন, তার মুখে অস্বস্তির ছাপ। তিনি উপস্থিত সকলের কাছে বলেন, সরি, কিছু মনে করবেন না। আসলে ইদানিং বাবা পুরনো দিনেই ফিরে যান আর কি। কিন্তু তরিকে চিনতে পারলেন, এটাই অবাক কাণ্ড। আরে না, এত কিন্তু করছেন কেন? তা উনি এখন ঠিক আছেন তো? হ্যাঁ, একটু খাইয়ে ওই ঘুমের ওষুধ দিয়ে এলাম আর কি। এখন শান্তই থাকবেন। তরি তখন নিঃশব্দে কাঁদছে, তার চোখ দিয়ে নীরবে জল গড়িয়ে পড়ছে। আসলে দাদু তাকে চিনতে পেরেছেন ঠিকই, কিন্তু দাদু যে অসংলগ্ন কথা বলছেন সেটা খুব কষ্ট দিচ্ছে তরিকে। আসলে যাদের আঁকড়ে বড় হওয়া, তারা যখন ধীরে ধীরে বয়স ভারে নুজ্জ হয়ে যায়, সেটা মেনে নেওয়া কঠিন হয় বইকি। বিমানবাবু তরির কাছে এগিয়ে আসেন, তার মাথায় হাত দিয়ে সান্ত্বনা দেন। কিছু ঘটনা আমাদের মেনে নিতেই হয় রে মা। তুই তো একদিন দেখছিস, আমরা প্রতিনিয়ত এই ব্যবহার দেখে আসছি। বাবা ইদানিং একটু বেশি ভালো কথা বলছেন, তবে বড্ড অসংলগ্ন। ডাক্তার বলছেন ডিমেনশিয়া, এর তেমন কোনো চিকিৎসা নেই। তাই মেনে নেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায়ও নেই। আচ্ছা, পুরোটাই কি অসংলগ্ন কথা, নাকি সত্যি কারোর আসার কথা আছে? রায়ের কথাগুলো পাশে বসে থাকা অয়নের কানে পৌঁছে যায়। অয়ন রায়ের দিকে তাকায়। সে খুব স্পষ্ট বুঝতে পারে রায় কোনো বিশেষ কিছু খুঁজে পাওয়ার জন্যই এখানে এসেছে। বিকেলের দিকে সবাই মিলে পৌঁছে গেল কাশীপুর রাজবাড়ি। রায়দের সাথে বিমানবাবু এবং রুমা দেবীও গেলেন। রায়ের খানিক আপত্তি থাকলেও যাদের বাড়িতে আছে তাদের তো আর মুখের ওপর বাধা দেওয়া যায় না। গঙ্গার ধারে শত সহস্র ইতিহাস বুকে নিয়ে এখনও ভগ্নপ্রায় দশায় দাঁড়িয়ে আছে কাশীপুর রাজবাড়ি। বর্তমান বাংলাদেশের নড়াইলের জমিদার কুলীন বিহারী রায় প্রায় 400 বছর আগে তৈরি করেছিলেন এই রাজবাড়িটি। জমিদারদের ব্যবসায়িক ও পারিবারিক কাজের জন্যই এটি নির্মিত হয়। এক সময়ের অন্দরমহল দামি কার্পেট, হাতির দাঁতের কাজের দরজা এবং রাজকীয় সাজে সাজানো ছিল। এর প্রবেশদ্বার সিংহ তোরণ নামে পরিচিত ছিল। এখন সবই ইতিহাস মাত্র। একটি প্রকাণ্ড লোহার গেট, সকলেই সেই গেট পেরিয়ে ভেতরে ঢোকে। সামনে মোরাম বিছানো রাস্তা। সেই রাস্তা ধরে চলতে চলতে যেন ইতিহাসের নানা রহস্যের অন্তরালে প্রবেশ করছে সবাই। রায়ের ছাত্রছাত্রীরা তাদের নোট বই বের করে ফেলেছে। তারা নানা রকম তথ্য লিখতে শুরু করেছে। কেউ স্থাপত্যের দিকে তাকিয়ে নোট নিচ্ছে, কেউ চারপাশ পর্যবেক্ষণ করছে। রায় কিন্তু অন্যরকম আচরণ করছে। সে অন্যমনস্কভাবে সকলকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাচ্ছে। অয়ন বিষয়টি লক্ষ্য করে। সে দ্রুত
রাইয়ের কাছে গিয়ে দাঁড়ায়। রাই, এখানে আসার দিন থেকে লক্ষ্য করছি তুমি কিছু একটা লুকিয়ে যাচ্ছ আমার থেকে। ব্যাপারটা কি বলো তো? আমাকে কি বলা যায় না? রাই থেমে যায়, সোজাসুজি অয়নের চোখের দিকে তাকায়, তারপর শান্ত গলায় বলে, একটু শিওর হতে দাও অয়ন আমাকে, তারপর তোমাকেই তো বলবো। হ্যাঁ, আর কাকে বলবো? অয়ন চুপ করে রাইয়ের দিকে তাকিয়ে থাকে। রাই আরও বলে, শুধু এইটুকু বলতে পারি যে রমাকান্ত বাবু কোনো অসংলগ্ন কথা বলেনি। হ্যাঁ মানে? আর কোনো কথা এখন বলা যাবে না, রাতে এই নিয়ে আলোচনা করবো, কেমন? অয়ন আর কথা বাড়ালো না। দুজনেই আবার দলের সঙ্গে এগিয়ে গেল বাকিদের দিকে। একটু এগোতেই একটা প্রকাণ্ড স্থাপত্য দেখা গেল, তবে সেটি সম্পূর্ণ জঙ্গল এবং আগাছায় পরিপূর্ণ। স্থাপত্যটির অবস্থা এতটাই জরাজীর্ণ যে স্থাপত্যের চিহ্ন মাত্রই শুধু অবশিষ্ট রয়েছে। রায় খুব সন্তর্পণে জায়গাটা একবার পরিদর্শন করে। সে চারপাশটা ভালো করে দেখে, তারপর সকলের উদ্দেশ্যে বলে, সম্ভবত এই স্থানটি রাজার রাজদরবার হিসেবে ব্যবহার করা হতো। রাই স্থাপত্যটির দিকে ইঙ্গিত করে বলে, একটু লক্ষ্য করে দেখো, দোতলার উঁচু বারান্দাটার সামনেটা কিছুটা এগিয়ে রয়েছে। এই ধরনের স্থাপত্যের নকশা তখনকার দিনে ব্যবহার করা হতো রাজদরবার হিসেবে। কথা বলতে বলতে বাকিদের নিয়ে রাই এগিয়ে যেতে লাগলো। অয়নও তাদের সাথে সাথে চলছে। বিমানবাবু আর তার স্ত্রী রুমা দেবী পায়ে পায়ে সকলের পেছনে হাঁটছেন। কিছু দূর এগোতেই নজরে এলো আরও একটি প্রকাণ্ড স্থাপত্যের ধ্বংসাবশেষ। স্থাপত্যটির চারপাশ জঙ্গল আর আগাছায় ভরা। একটি প্রকাণ্ড বটগাছ মাঝখান থেকে মাটি ফুঁড়ে উঠে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে ওই ভগ্নপ্রায় অংশটুকুকে। অজয় স্থাপত্যটির দিকে তাকিয়ে বলে, ম্যাম, সম্ভবত এটি রানীমহল, তাই না? ঠিকই বলেছিস অজয়। আমারও ধারণা এটি রানীমহল ছিল এককালে, কারণ রাজার রাজদরবার পেরিয়ে আমরা বাড়ির অনেকটা ভিতরে চলে এসেছি। এটিকে অন্দরমহল বললেও খুব ভুল হবে না। সুতরাং এই অন্দরমহল যে একসময় রানীমহল ছিল তা আমি মোটামুটি নিশ্চিত। আরও একটি কারণ দেখ, এই মহলের ঠিক পিছন দিকে একটি কুয়ো দেখা যাচ্ছে, অর্থাৎ রানীমহল থেকে খুব সহজেই যাতে স্নানের জায়গায় পৌঁছানো যায় এমনই ব্যবস্থা থাকতো তখনকার যুগে। এর আগেও আমরা অন্যান্য রাজবাড়িতে এমনই ব্যবস্থা দেখে এসেছি। রাই, এই মহলের পশ্চিম দিকে একটু এগোলেই একটা সুড়ঙ্গ পথ দেখে এসেছি। রাই থেমে অয়নের দিকে তাকায়। অয়ন চারপাশে একবার দেখে নিয়ে আরও নিচু গলায় বলে, আমার মনে হলো তোমাকে সেটা একটু আড়ালে জানানো দরকার। তবে একটা অদ্ভুত বিষয় কি জানো, জায়গাটা দেখে আমার মনে হলো সম্প্রতি ঝোপ জঙ্গল সরিয়ে ওই সুড়ঙ্গ পথে কেউ যাওয়ার চেষ্টা করেছে। অয়নের কথা শুনে রাই মুখে কিছু বলে না। সে শুধু কৌতূহলী দৃষ্টিতে অয়নের দিকে তাকিয়ে থাকে। আরে ডিটেকটিভ বউয়ের সঙ্গে থাকতে থাকতে আমিও ছোটখাটো ডিটেকটিভ হয়ে গিয়েছি আর কি। যাই হোক, জোকস অ্যাপার্ট, সুড়ঙ্গ পথটা কিন্তু অলমোস্ট ঝোপ জঙ্গলে ঢেকেই রয়েছে। জঙ্গলের উপরে সম্প্রতি কেউ বা কারা জুতো দিয়ে মারিয়ে গিয়েছে, বুঝলে তো? আমি তো এখনো সম্পূর্ণ রহস্য জানি না, তাই খুব শিওরভাবে বলতে পারছি না যে ঘটনাটা কি হয়েছে। এবার থামো। তুমি এক কাজ করো, তুমি ঋষভকে নিয়ে একবার জায়গাটা ভালো করে দেখে এসো। ওর অবজারভেশন এই ব্যাপারে যথেষ্ট ভালো। আমি বাকিদের নিয়ে অন্যদিকে এগোচ্ছি, ঠিক আছে? ও হ্যাঁ, আর শোনো, তুমি ওকে নিয়ে এমনভাবে যাও যাতে বাকিদের ব্যাপারটা নজরে না আসে, ঠিক আছে? জো হুকুম বিবি জান। হাসতে হাসতে অয়ন ঋষভের দিকে এগিয়ে যায়। রাইও বাকিদের নিয়ে পূর্ব দিকে ধীরে ধীরে এগিয়ে চলল। প্রায় প্রতিটা স্থাপত্য এখন ভগ্নাবশেষ। রানীমহলের আরও একটু দূরে আরও একটি একই রকম বড় মাপের মহল চোখে পড়ে সকলে। ওই একই কম্পাউন্ডের মধ্যে বেশ কিছু মানুষ নিজেদের মতো ছোট ছোট ঘরবাড়ি করে দিব্যি বসবাস করছে। আসলে ইতিহাস বলে 1700 খ্রিস্টাব্দে যখন সিরাজদৌল্লা ফোর্ট উইলিয়াম আক্রমণ করেছিল তখন তার সেনা ছাউনি পড়েছিল এই রাজবাড়িটিতে। সেই সময়ের বেশ কিছু সৈন্য সামন্ত এই স্থানেই পরবর্তীতে বসবাস শুরু করে এবং এরা হয়তো সেই সৈন্য সামন্তদের উত্তরসূরি।
রায় এবং তার ছাত্রছাত্রীদের সাথে বিমানবাবু এবং তার স্ত্রীকে ওই রাজবাড়িতে আসতে দেখে বেশ কিছু কৌতূহলী দৃষ্টি তাদের অনুসরণ করতে থাকে। তবে প্রায়ই কিছু মানুষ এখানে আসেন বলে নিজে থেকে কেউ কিছু আর বলতে আসে না। সম্পূর্ণ ভাঙা একটা জায়গার সামনে এসে রায় একটু উকিঝুঁকি দিয়ে দেখার চেষ্টা করে। ঠিক তখনই ওই বাড়িগুলির মধ্যে থেকে একজন মাঝবয়সী মানুষ বেরিয়ে আসে। তার মুখে বিরক্তির ছাপ। সে রায়কে উদ্দেশ্য করে বলে, আরে আরে, এই যে ম্যাডাম, বলি প্রাণের মায়া দয়া নেই নাকি? দেখছেন তো কি ভয়ানক অবস্থা। আপনার মাথার ওপরের দিকে কি দেখেননি? বড় বড় চাই মাথার ওপরে এসে পড়ে মাথা থেতলে দেবে তো। এই এক সমস্যা হয়েছে রে বাবা। কথা নেই বার্তা নেই, লোকজন এসে জুটেছে কিনা ফটো তুলবে, ইতিহাস লিখবে, আবার নাকি গুপ্তধন খুঁজবে। মাফ করবেন, আমরা খেয়াল করিনি ওই চাইগুলো আসলে। তা গুপ্তধনের কথা কি বলছিলেন? আছে নাকি গুপ্তধন এখানে? বলি 7 পুরুষ ধরে বাস করছি এখানে, কিছু থাকলে কি জানতে পেতুম না আমরা? বলিহারি যাই বাবা আপনাদের। তা কি আপনারা ফটোশুট নাকি গুপ্তধন পার্টি? না না, ভিতরে ঢুকবো না, শুধু বাইরে থেকে একটু দেখছি এই যা। তা বলছি, মাঝে মাঝে কি এখানে আমাদের মতো লোকজন এসে উঁকিঝুঁকি মারে নাকি? এই একটু এসেছিলাম ঘুরতে, গুপ্তধন পাওয়া গেলে বোনাস পাওয়া হয়ে যাবে যে। ধুর বাবা, নিজের কাজ করবো নাকি এদের সামলাবো? এই শুনুন ম্যাডাম, আমি সাবধান করে গেলাম, ভেতরে কিন্তু ঢুকবেন না। আর কিছু বলার নেই আমার, যত সব। কথাগুলো বলে লোকটি আর সেখানে থাকলো না। সে নিজের বাড়ির দিকে চলে গেল। রায় আবার ভেতরে একবার উকি দিয়ে দেখল। সত্যি বড়ই সাংঘাতিক অবস্থা। যে কোনো মুহূর্তে ছাদ ভেঙে পড়তে পারে। এই বিপদের মধ্যে নিজের ছাত্রছাত্রীদের কোনো মতেই ঝুঁকি নিতে দেবে না সে। তাই নিজেই 1 পা 2 পা করে সামান্য এগিয়ে জায়গাটা একবার পর্যবেক্ষণ করে। রায় খেয়াল করে না তার পেছন পেছন অজয় আর তরি এসে সেখানেই দাঁড়িয়েছে। কিন্তু তারা খুব সাবধানে ঠিক তার পেছনে এসে দাঁড়িয়েছে। তাকে একা রেখে অজয় আর তরি যে যাবে না সেটা বুঝতে পেরে তাদের সাথে তর্ক করে সময় নষ্ট করে না রায়। যেটুকু দেখা যায় সেটুকুই সকলে মিলে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে শুরু করে। অজয় ভগ্ন স্থাপত্যটির দিকে তাকিয়ে রায়কে বলে, ম্যাম দেখো, দেখে মনে হচ্ছে ওইটা একটা সত্যিকারের দরজা, কিন্তু তার পাশেই একটা দরজার মতো কিছু একটা দেখা যাচ্ছে। শুধু ওইটা নয়, আমি যদি ভুল না হই তবে এই ঘরের মধ্যে অন্তত 6টা দরজার আকৃতি এবং ওই একই ডিজাইনের কিছু ফলস দরজা রয়েছে। ম্যাম তাহলে কি এগুলো গুপ্ত দরজা? ম্যাম, ছোটবেলায় যখন আমি এইখানে এসেছিলাম তখন এই জায়গাটি আরও একটু অক্ষত অবস্থায় ছিল। আর আমার যতটুকু মনে পড়ছে, দাদুর মুখে শুনেছিলাম এই ঘরটি স্বাধীনতা সংগ্রামীদের গোপন আখড়া হিসেবে ব্যবহার করা হতো। আর এই ঘরের মধ্যে বেশ কয়েকটি গুপ্ত দরজা তৈরি করা হয়েছিল ইংরেজ পুলিশদের বিভ্রান্ত করবার জন্য। তরি, তোর কথাগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং। আর অজয়, তুই ঠিকই বলেছিস বুঝলি, ওগুলো দরজা। আগেকার দিনের নানান স্থাপত্যের শেষ করে রাজবাড়ি বা জমিদার বাড়িতে এই ধরনের গুপ্ত দরজার চল বেশ ছিল। ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছিল। ওই স্থানে আর কিছু দেখার নেই বুঝতে পেরে তারা আরও একটু ঘুরতে ঘুরতে বাড়ির পশ্চিম দিকে এসে পড়ে। এদিকে অয়ন আর ঋষভের সুরঙ্গ অভিযানও শেষ। অয়ন ও ঋষভ আবারও দলের সঙ্গে এসে যোগ দেয়। সকলে মিলে একটু এধার ওধার ঘুরে গঙ্গার ধারে এসে বসে। গঙ্গার ঘাটটি যথেষ্ট প্রশস্ত। একটি কাঠের দরজার পরিকাঠামো ছাড়া এখন আর সেখানে কিছুই নেই। সম্ভবত গঙ্গার জল যাতে বাড়ির মধ্যে ঢুকে পড়তে না পারে সেই কারণে এই ব্যবস্থা কোনো কালে করা হয়েছিল। তবে এখন আর তার কিছুই অবশিষ্ট নেই। এত বড় রাজবাড়ি ঘুরে সকলেই বেশ ক্লান্ত হয়ে পড়েছে। তাই নিজেদের মতো একটু একটু জায়গা পরিষ্কার করে সকলেই গঙ্গার ঘাটে বসে পড়ল সামান্য বিশ্রামের জন্য। বিমানবাবু বা তার স্ত্রী এতক্ষণ কোনো কথাই বলেননি। সকলেই কিছুক্ষণ চুপচাপ বসে থাকে। তারপর গলা পরিষ্কার করে বিমানবাবু বলেন, এই তো বেরিয়েই একটা চায়ের দোকান রয়েছে, বেশ ভালো চা বানায়। ওখানে সকলে মিলে একটু চা খেয়ে নেওয়া যাক, কি বলো?
তাছাড়া কাছেই তো কাশীপুর উদ্যানবাটি রয়েছে। এখন এই 5টা বাজে, তাড়াতাড়ি পৌঁছলে সন্ধ্যা আরতি দেখা যাবে ভালোভাবে। এই যে রাই ম্যাডাম, কি বলেন? হ্যাঁ, না মানে কি বলি, আসলে কাশীপুর উদ্যানবাটিতে এখন যাব না। আচ্ছা, বিমানবাবু যদি কিছু মনে না করেন, আমি একবার আসিফ বাবুর সাথে দেখা করতে চাই। যদি তার ঠিকানাটা বলে দিতেন তাহলে বড়ই ভালো হতো। আসিফ চাচা বড়ই অসুস্থ। আসলে সম্প্রতি প্যারালাইজড হয়ে গিয়েছে ডান পাশটা, একদমই চলাফেরা বন্ধ। এমন অবস্থায় তার বাড়িতে এতজন যাওয়া কি ঠিক হবে? তা ওনার সাথে দেখা করতে চাইছেন কেন? ওই একটু কৌতূহল মাত্র। আসলে ইতিহাসের ছাত্রী তো, ছাই দেখলেই মনে হয় একটু উড়িয়ে দেখি, এই আর কি। তার মানে আপনি কি ওই লোকটার কথা বিশ্বাস করে নিলেন? হ্যাঁ, মানে আপনি বলতে চাইছেন এখানে গুপ্তধন আছে? উত্তরে রাই কোনো কথা বলল না। চা খেয়ে সবাই একটু ঘুরে তরির মামাবাড়ি ফিরে আসে। বিমানবাবু বা তার স্ত্রী কোনো অভদ্রতা করেননি, তবে তাদের আচরণে অসন্তোষ খুব ভালো করেই প্রকাশ পাচ্ছিল। তরি বিষয়টি বুঝতে পারছিল। সে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিল যাতে তার মামা মামির সাথে তার ম্যাম স্যার বা বন্ধুরা সকলেই স্বতঃস্ফূর্ত থাকে, কিন্তু রাইয়েরও যথেষ্ট অস্বস্তি হতে থাকে। যাদের বাড়িতে আশ্রয় নিয়েছে তাদের বিরোধিতা করলে তাদের খারাপ লাগাটা স্বাভাবিক, কিন্তু এই ক্ষেত্রে যে এই গোপনীয়তা তাকে বজায় রাখতেই হবে। রাই মনে মনে ঠিক করে নেয়, কালকের মধ্যে যে করে হোক রহস্যের কুল কিনারা তাকে করতেই হবে। যদি কোনো কিনারা না করতে পারে তাহলেও সে আর এই বাড়িতে 2 দিনের বেশি থাকবে না। তবে বিমানবাবু বা রুমা দেবীর আচরণ রাইয়ের মনে অন্য একটি প্রশ্নও জাগিয়ে তোলে। আসিফ মিয়ার বাড়িতে বিমানবাবুকে না নিয়ে যাওয়াতে তার মনক্ষুণ্ণ হওয়ার কী বা কারণ থাকতে পারে, সেটাই একটু সন্দেহজনক। তবে কি তারা ধরেই নিয়েছে যে ওই পুরনো রাজবাড়িতে গুপ্তধন আছেই এবং তারা ওই গুপ্তধনের সন্ধানেই এসেছে? রায় এর উত্তর জানে না, কিন্তু তার সন্দেহ আরও বেশি ঘনীভূত হয়। ঠিক হয়, রাতে খাওয়া দাওয়ার পর সকলে মিলে নিজেদের অবজারভেশনগুলো এক জায়গায় করে আলোচনা করবে। সেই কথা মতোই রাত 9টা নাগাদ রায়, অয়ন এবং 4 জন ছাত্রছাত্রী সকলেই জড়ো হলো রায় আর অয়নের জন্য বরাদ্দ ঘরটিতে। ঘরের দরজা বন্ধ, সকলেই অপেক্ষা করছে রায় কি বলে তা শোনার জন্য। রায় প্রথমেই সকলের উদ্দেশ্যে বলে, দেখো, প্রথমেই বলে রাখি, আজ এখানে যে কথাবার্তা হবে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গোপনীয়। এই প্রথম আমরা কোনো অভিযানে আসিনি, সুতরাং তোমরা সকলেই যে অভিযানের প্রত্যেকটি তথ্য গোপন রাখবে সেই নিয়ে আমার কোনো সন্দেহ নেই। কোনো গুরুত্বপূর্ণ আলোচনা করতে বসলে বা কোনো আদেশ করার থাকলে রায় খুব সহজেই তুই সম্বোধন থেকে তুমিতে পৌঁছে যায়। সাধারণত সে তার ছাত্রছাত্রীদের তুই বলেই ডাকে, কিন্তু আলোচনার গুরুত্ব বোঝানোর জন্য খুব সহজেই সে তুমি বলে সম্বোধন করে সকলকে। রায় একটু থামে, তারপর বলে, আমি হঠাৎ করে কিন্তু এই কাশীপুর রাজবাড়িতে আসার প্ল্যানটা করিনি। রায় এবার নিজের ফোনটা হাতে তুলে নেয়। সঠিক যেই কারণে এসেছি তার একটা নমুনা আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠালাম। তোমাদের 5 মিনিট সময় দিচ্ছি, সেই মেসেজটা খুব ভালো করে পড়ে নাও, তারপর আমি আবার আলোচনায় ফিরছি। রায়ের কথা শেষ হতে না হতেই সকলেই নিজেদের ফোন বের করে। রায়ের পাঠানো মেসেজটা খুব মন দিয়ে পড়তে শুরু করলো সবাই। রায় চুপ করে বসে থাকে, তবে তার চোখ স্থির নয়। সকলের মুখের ওপর খুব তীক্ষ্ণ নজর রাখছিল রায়। একজনের পর একজন মেসেজ পড়তে থাকে, সকলের মুখের ভাব বদলে যেতে থাকে। আর ঠিক তখনই রায়ের ঠোঁটে একটা হাসির রেখা ফুটে ওঠে। অয়ন খুব উত্তেজিত হয়ে বলে, এটার কথাই তখন তুমি বলেছিলে রাই? মানে সত্যি কি তাহলে? হ্যাঁ, এটার কথাই আমি বলছিলাম তখন। আসলে আমি নিজেও একটু নিশ্চিত হতে চাইছিলাম। তারপর একে একে দিনের ঘটনাগুলোর কথা মনে করিয়ে দেয়।
তারপর ওই রাজবাড়ি ঘুরে আসিফ মিয়ার সাথে কথা বলে সর্বোপরি রমাকান্ত বাবুর অসংলগ্ন কথা শুনে আমি সম্পূর্ণ নিশ্চিত হয়ে যাই যে তথ্য আমি পেয়েছি তার যথেষ্ট যুক্তি আছে। বন্যা, দাদু তোমাকে বলেছে এই ব্যাপারে কিছু? বন্যা খুব কম কথার মানুষ। সে শান্তভাবে বলে, আশা করছি বলেনি, তাই না ম্যাম? দেখো, একেই পুরনো দিনের মানুষের মধ্যে আদর্শবোধ অনেক বেশি, তার উপর তিনি একজন স্বাধীনতা সংগ্রামী। যতদিন তাদের শরীরে প্রাণ রয়েছে ততদিন তারা বেইমানি করবে না। একদম ঠিক, কিন্তু অনেক সময় কোনো কথা মুখে না বললেও চোখের ভাষায় বোঝা যায়, জানিস তো। আচ্ছা, এইবার তোরা আমাকে একজন একজন করে বল যে রাজবাড়ির ব্যাপারে কি কি অবজারভেশন আছে তোদের। বন্ধা, তুই শুরু কর দেখি। ম্যাম, প্রথমে যেহেতু আমি এই বিষয়ে জানতাম না, তাই সেদিক দিয়ে তো আমি কিছু ভেবে দেখিনি। তবে আমার ভীষণ অবাক লেগেছে যে যেই বাড়িটা এক প্রকার ভগ্নপ্রায় জঙ্গলাকীর্ণ, সেই বাড়ির একদম পেছন দিকে যে কুয়ো আমরা দেখলাম, সেই কুয়ো পার তুলনামূলক পরিষ্কার। একবার মনে হয়েছিল ওই বাড়িতে যারা থাকেন, মানে ওই কম্পাউন্ডে যারা ঘর বাড়ি করে থাকেন, তারা ব্যবহার করেন কিনা, কিন্তু পরে একটা চিহ্ন দেখে আমি তার ছবি তুলে রেখেছি ফোনে, এই দেখো। এবং ওই একই চিহ্ন আমি একটা গুপ্ত দরজার গায়ে দেখেছি। আমার ধারণা হয় যে ওই স্থানে কোনো গুপ্তধন হয়তো লুকোনো রয়েছে, এবং অনেক ক্ষেত্রেই রাজা বা জমিদারেরা কুয়ো বা মাটির নিচে ওই গুপ্তধন লুকিয়ে রাখত। বন্যা ফোনের স্ক্রিনটা সকলকে দেখায়। এই সেই ছবি। বন্যা মোবাইল খুলে ছবিটা তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেয়। সকলেই নিজেদের ফোনে ছবিটা দেখতে থাকে। কুয়োর গায়ে একটা অদ্ভুত চিহ্ন ফুটে উঠেছে, একটা গোল আকৃতির স্ট্যাম্পের মতো। দুদিকে দুটো তলোয়ার আর মাঝে একটা জন্তুর ছবি আঁকা। শ্যাওলা আর নোংরা জমে খুব পরিষ্কার করে কিছুই বোঝা যাচ্ছে না। ঋষভ হঠাৎ উত্তেজিত হয়ে বলে ওঠে, ম্যাম ম্যাম আমি ঠিক এই চিহ্নই দেখেছি ওই সুরঙ্গের মুখে। অয়ন স্যারও দেখেছেন? হ্যাঁ, আমিও রানীমহলের একটা ঝুলন্ত বারান্দায় এরকম একটি চিহ্ন দেখেছি। কাল একবার দিনের আলোয় খুব ভালো করে চিহ্নগুলো দেখতে হবে, হয়তো এখান থেকেই কোনো ক্লু আমরা পেয়ে যাব। তাছাড়া সুরঙ্গ পথ দেখে আমরা এটুকু বুঝেছি যে খুব সম্প্রতি এই জায়গায় অনেক মানুষ এসেছিল, নাহলে সুরঙ্গের চারপাশে ঝোপঝাড় এইভাবে পরিষ্কার করা থাকতো না। এমনকি সুরঙ্গের পথ ধরে কেউ যাওয়ার চেষ্টা চালিয়েছে হয়তো। ঘরের পরিবেশ আবারও নিস্তব্ধ হয়ে যায়। রাই গভীর মনোযোগে ঋষভের কথাগুলো শুনতে থাকে। রাজবাড়ির বিভিন্ন প্রান্তে দেখা একই রহস্যময় চিহ্ন, পরিষ্কার কুয়োপার, গুপ্ত দরজা এবং সম্প্রতি ব্যবহারের চিহ্ন থাকা সুড়ঙ্গ পথ যেন একে অপরের সঙ্গে অদৃশ্য কোনো সুতোয় বাধা পড়তে শুরু করেছে। ঋষভের কথার রেশ ধরে অয়ন বলে, হ্যাঁ হ্যাঁ, আমরা ওখানে কার্বলিক অ্যাসিডের গন্ধও পেয়েছি। বেশ, এবার অজয় তুই বল। অজয় তার ফোনের নোটবুক খুলে দেখে, তারপর বলতে শুরু করে, ম্যাম, যেখানে আমরা গুপ্ত দরজা দেখতে পেয়েছিলাম সেখানটা যথেষ্ট বিপজ্জনক, অথচ সেখানে সিগারেটের টুকরো দেখতে পাওয়াটা খুবই অস্বাভাবিক, এবং সেগুলো খুব বেশি পুরনো নয়। অজয় পকেট থেকে একটি ছোট কাগজের টুকরো বের করে। কাগজটির মধ্যে রাখা পোড়া সিগারেটের টুকরোটি সকলকে দেখায়। কার্বলিক অ্যাসিডের গন্ধ আমিও পেয়েছি রাজবাড়ির বিভিন্ন জায়গায়। রাইয়ের মুখে ততক্ষণে একটা পরিতৃপ্তির হাসি ফুটে উঠেছে। রাই এইভাবেই তার ছাত্রছাত্রীদের পর্যবেক্ষণ ক্ষমতা পরীক্ষা করে। তারা যখন সেই পরীক্ষায় সফল হয় তখন রাইয়ের মুখে ওই সূক্ষ্ম হাসি ফুটে ওঠে। রাই চেয়ারে হেলান দিয়ে বসে বলে, আসলে কি জানিস, মানুষ ঐতিহাসিক তথ্য নিয়ে মোটেও ইন্টারেস্টেড নয়। সকলেই এখন বৈষয়িক, মেটেরিয়ালিস্টিক। কোথা থেকে যে এই গুপ্তধনের কনসেপ্ট লোকজন পেল কে জানে। এখন তো ভয় লাগছে। আমি এখানে এসেছি বলে সকলে মিলে না এটাই বিশ্বাস করে যে এখানে গুপ্তধন সত্যিই আছে, আর সেটা যদি বিশ্বাস করে কেউ পুরনো স্থাপত্যটাকে ভেঙে গুঁড়িয়ে দেয় তাহলে তো মহা মুশকিল। আচ্ছা রাই, সত্যি কি কোনো গুপ্তধন নেই এই রাজবাড়িতে?
না হলে সকলের এত নজর কেন পড়েছে আমাদের কাজের ওপরে? হতেও তো পারে যে রাই হাত তুলে অয়নকে থামিয়ে দেয়। ঠিক সেই সময় সিঁড়িতে একটা পায়ের আওয়াজ শোনা যায়। সকলেই কিছুক্ষণ অপেক্ষা করে। তারপর দেখা যায় দরজায় রুমা দেবী একজন কম বয়সী বিবাহিত মেয়েকে সঙ্গে নিয়ে হাজির হয়েছেন। তরি তাড়াতাড়ি দৌড়ে গিয়ে মেয়েটিকে জড়িয়ে ধরে। বাবা, রুজি দিদি, তোমার এখন আসার সময় হলো? এত ব্যস্ত তুমি? আমি আবার কোথায় ব্যস্ত? ব্যস্ত তো তুই, রহস্যভেদ করে চলেছিস শুনলাম। তরির রুজি দিদির খোঁচাটা সকলেই বুঝতে পারে, কিন্তু মুখে কেউ কিছু বলে না। রুমা দেবী রুজির কবজি ধরে একটা ছোট্ট টান দেন, তারপর বলেন, রুজি, দেখছিস তো এখানে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছিল, সকলেই কেমন বিরক্ত বোধ করছে। এই জন্য বারবার বলেছিলাম তোরই যখন নিচে নামবে তখন না হয় কথা বলিস। কেন যে কোনো কথা শুনিস না এখনো কে জানে। মামি, কি সব বলছো তার ঠিক নেই। ঠিক আছে, আমি কথা শেষ করে কিছুক্ষণের মধ্যেই যাচ্ছি নিচে। রাতে তো থাকছই, সারা রাত ধরে জমিয়ে গল্প করব। তরি যে তাদের উপস্থিতিতে আর কিছু বলবে না সেটা বুঝতে পেরে রুমা দেবী একবার আগুন চোখে সকলের দিকে তাকান, তারপর মেয়েকে নিয়ে নিচে চলে যান। কাল সকালেই আমরা এখান থেকে চলে যাব। ম্যাম, সকলের মতো আমিও কিছু অবজার্ভ করেছি। আমি শুনেছি মামু সারাক্ষণ মামিকে বলছেন, আরে আরেকটু কাছে যাও না, অত দূরে থাকলে ওদের কোনো আলোচনাই তো শুনতে পাবে না। বেশ, আজ আলোচনা এই অবধি থাক। সবাই যে যার কাজে যাও। আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ। আমাকে একটু ভাবতে দাও, ঠিক আছে? কাল সকালে আমরা এখান থেকে চলে যাব। সো নিজেদের সব জিনিসপত্র গুছিয়ে রেখো। সকলে ঘর থেকে চলে গেছে। ঘরে এখন শুধু রাই আর অয়ন। অয়ন রাইয়ের কাছে এসে তার কাঁধে হাত রাখে। কি ভাবছো বলো তো? এবার ঠিক কি করতে চাইছো তুমি? ধনসম্পদের জন্য মানুষ কত নিচে নামতে পারে অয়ন? এনি আইডিয়া? ঠিক বুঝলাম না। আচ্ছা ধরো, আজ রাতে আমরা যদি রাজবাড়ি অভিযানে যাই এবং আমরা ধরা পড়ে যাই, তাহলে আমাদের ঠিক কতটা বিপদে পড়তে হতে পারে? দাঁড়াও দাঁড়াও, তুমি কি সত্যি ওই বিপজ্জনক বাড়িতে রাত বিরেতে হানা দেবে নাকি? রাই, সরি, বাট আমি কিন্তু এভাবে তোমাকে রিস্ক নিতে দেব না। তাছাড়া এতগুলো ছোট ছোট ছেলে মেয়েকে জেনে শুনে বিপদের মধ্যে আমরা ফেলবই বা কেন? না না না, এ একদম হবে না। যা হবে সকালে হবে, ব্যাস। এমনিতেই তো আমরা সকলে এই বাড়ি থেকে চলে যাব। আমি তো একবারও বলিনি যে আমি আমার ছাত্রছাত্রীদের নিয়ে যাব শুধু তুমি আর আমি। অবশ্য তুমি যদি না যেতে চাও তাহলে আমাকে একাই যেতে হবে, কিন্তু আমি যাবই। তুমি কি শুনলে না যে বিমানবাবু তার স্ত্রীকে বলেছেন আমাদের কাজ ছাড়া না করতে, আমাদের চোখে চোখে রাখতে? সেই ক্ষেত্রে সকলকে নিয়ে গিয়ে ওদের দৃষ্টি আকর্ষণ করার কোনো মানেই হয় না। ভাই, তুমি কি সত্যি পাগল হয়ে গেলে? ওই রকম বিপজ্জনক একটা বাড়ি, চাপখোপের কথা যদি বাদও দিই, কখন যে কোন অংশ ভেঙে পড়ে আমরা চাপা পড়ে যাব তার কোনো গ্যারেন্টি আছে? ভালোই তো, একসাথে মরে গেলে তো আর কোনো সমস্যাই নেই। উল্টে একজন বেঁচে থাকলেই সমস্যা হবে। একসাথে বাঁচতে পারো, একসাথে মরতে কি সমস্যা বলতে পারো? উফ বাবা, আমি হার স্বীকার করছি। যুক্তি, তর্ক আর জেদ, এই তিন বিষয় তুমি আমার সেরা, বুঝলে? আর শোনো, আমরা একসঙ্গে থাকলে স্বয়ং যমদেব আমাদের কাছে ঘেঁষতে সাহস পাবে না। চলো দেখি কি হয়। আমার মন বলছে আজ রাতে অনেক রহস্যের সমাধান আমরা করতে পারবো। চারিদিক নিস্তব্ধ। গভীর রাতে রাইয়ের ডাকে ঘুম ভেঙে যায় অয়নের। মৃদু ডাক শুনেই ধরফর করে উঠে বসে অয়ন। কি সকলে ঘুমিয়েছে তো? তুমি শিওর তো? দেখো, ধরা পড়লে কিন্তু কেলেঙ্কারি হবে। আরে হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। আমি অজয় আর ঋষভকে দায়িত্ব দিয়েছিলাম বাড়ি নিস্তব্ধ হলে আমাকে যেন একবার জানিয়ে দেয়।
ওরা প্রায় 1 ঘন্টা আগে আমাকে জানিয়েছে যে বাড়ির প্রত্যেকটা ঘরের আলো নিভে গিয়েছে এবং প্রত্যেকের ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। সুতরাং আমরা অনায়াসেই আমাদের নৈশ অভিযানে নামতেই পারি। এই, তুমি যে বললে আর কাউকে জানাবে না, তাহলে তো ঋষভ আর অজয় জেনেই গেল যে আমরা রাত্রিবেলা ওই রাজবাড়িতে যাচ্ছি। আমি তো একবারও বলিনি যে আমি ওদের কাজে লাগাবো না। আমি শুধু বলেছি যে ওদের রাত্রিবেলা বাড়ি থেকে বের করবো না। অয়ন আর কথা বাড়ায় না, তাড়াতাড়ি তৈরি হয়ে নেয় সে। রায়ও প্রস্তুত হয়। দুজনেই খুব সন্তর্পণে ঘর থেকে বেরিয়ে আসে, সঙ্গে একটি জোরালো টর্চ এবং একটা মোটা লাঠি। তাদের নৈশ অভিযান শুরু হয়। রাস্তাঘাট সম্পূর্ণ ফাঁকা। দিনের বেলায় যখন তারা আসিফ মিয়ার বাড়ি থেকে ফিরছিল, তখন ইচ্ছে করেই রায় হেঁটে ফিরছিল। উদ্দেশ্য ছিল রাত্রে যেন রাস্তা চিনতে কোনো অসুবিধা না হয়। রায়ের পাল্লায় পড়ে রাত্রেবেলা এমন অদ্ভুত অভিযানের অভিজ্ঞতা অয়নের আগেও হয়েছে। খুব সাবধানে হাঁটতে হাঁটতে কিছুক্ষণের মধ্যেই তারা পৌঁছে যায় কাশীপুর রাজবাড়ির কাছে। দুপুরে দেখা সেই রাজবাড়ি এখন সম্পূর্ণ অন্য রকম। অন্ধকারের আধার মেখে রাজবাড়িটি আরও রহস্যময় এবং ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। প্রায় কিছুই দেখা যাচ্ছে না। সকালবেলা তারা ভালো করে দেখে না রাখলে এখন যথেষ্টই বেগ পেতে হতো তাদের। এই ক্ষেত্রে অয়ন আর রায়ের স্মৃতিশক্তি এবং পর্যবেক্ষণ ক্ষমতা দুটোই ভীষণ কাজে লাগে। এক প্রকার পা মেপে মেপে এগিয়ে যায় তারা। একেবারে পৌঁছে যায় রানী মহলের সামনে, অর্থাৎ যেখানে সকালে তারা সেই গুপ্ত দরজাগুলো আবিষ্কার করেছিল। এতক্ষণ শুধুই প্রাকৃতিক আলোর ওপর ভরসা করে তারা পথ চলে এসেছে, কিন্তু গুপ্ত দরজাগুলো ভালোভাবে দেখার জন্য এবার জোরালো আলোর প্রয়োজন। অয়ন টর্চ জ্বালাতে যাবে, ঠিক সেই মুহূর্তে রায় আচমকা অয়নের হাতটা খুব শক্ত করে খামচে ধরে। এতটাই শক্ত করে রায় হাত ধরে যে আরেকটু হলেই অয়নের হাত থেকে টর্চটা পড়ে যাচ্ছিল। নিজেকে সামলে নিয়ে অয়ন রায়ের দিকে তাকায়। দেখে রায় নিঃশব্দে ওই মহলের ঠিক মাঝের অংশের দিকে আঙুল দেখাচ্ছে। অন্ধকার হলেও আলো আধারিতে দুটো মানুষের অবয়ব অয়ন খুব ভালোভাবেই বুঝতে পারে। রায় আর অয়ন ভীষণ সাবধানে এক পা করে এগিয়ে যায়। একসময় বিশাল বটগাছটার আড়ালে এসে দাঁড়ায় দুজন। সেখান থেকে তারা বুঝতে পারে আসলে মানুষের সংখ্যা 4 জন। রানীমহলের বাইরে যে দুজন দাঁড়িয়ে রয়েছে তারা সম্ভবত পাহারা দিচ্ছে, আর রানীমহলের ভেতরে বিশেষত ওই গুপ্ত দরজার ঠিক কাছেই আরও দুজন মানুষের অবয়ব পরিষ্কার বোঝা যাচ্ছে। আড়ালে থাকার কারণে কারো মুখই স্পষ্টভাবে বুঝতে পারছে না তারা। 4 জন মানুষের কিছু টুকরো টুকরো কথা কানে আসতে থাকে তাদের। তারা নিঃশব্দে অপেক্ষা করতে থাকে। এভাবে থাকতে থাকতে কতটা সময় পেরিয়ে গেল তার কোনো হিসেবই তাদের কাছে নেই। শুধু রানীমহলের ভেতর থেকে কিছু শব্দ কানে আসতে থাকে। সম্ভবত ভেঙে পড়া দেওয়ালের স্তূপ সরিয়ে কিছু একটা করা হচ্ছে। রায় আর অয়ন আন্দাজ করতে পারে সেখানে কোনো কাজ চলছে। একসময় ওই 4 জন মানুষের কাজ শেষ হয়। তারা খুব নিঃশব্দে রানীমহল থেকে বেরিয়ে আসে, তারপর সুড়ঙ্গের দিকে পা বাড়ায়। ঠিক তখনই তাদেরই আনা টর্চের আলোয় 4 জন মানুষের মুখ স্পষ্টভাবে দেখতে পায় রায় আর অয়ন। 4 জনের মুখ দেখার পর অয়ন এতটাই অবাক হয়ে যায় যে সজোরে রায়ের কাঁধ খামচে ধরে। রায় সঙ্গে সঙ্গে নিজের ঠোঁটের উপর আঙুল রাখে, অয়নকে চুপ থাকতে বলে। অর্থাৎ ওই মানুষগুলো যে কাজ করতে এসেছে সেটুকু করে ফিরে না যাওয়া পর্যন্ত তাদের আর কিছুই করার নেই। রায় আর অয়ন নিঃশব্দে আড়ালে থেকে শুধু অপেক্ষা করতে থাকে। একসময় তাদের অপেক্ষার অবসান ঘটে। 4 জন মানুষ ধীরে ধীরে প্রধান দরজা পেরিয়ে অন্ধকারে মিলিয়ে যায়। আরও কিছুক্ষণ অপেক্ষা করে রায় আর অয়ন আড়াল থেকে বেরিয়ে আসে। অয়নের মধ্যে এতক্ষণ জমে থাকা বিস্ময় আর ধরে রাখা যায় না। সে এক নিঃশ্বাসে বলে ওঠে, রায়, এ যে সাংঘাতিক! আমরা কি দেখলাম? রায় তখন রানীমহলের দিকে এগিয়ে যাচ্ছে। হাঁটতে হাঁটতেই অয়নকে বলে, আমার মনে একটা সন্দেহ ছিল, তার অবসান ঘটল।
তবে অজয় আর ঋষভকে যে দায়িত্ব দিয়েছিলাম সেটা তারা একদমই ঠিক করে পালন করতে পারেনি। তা না হলে ওই বাড়ি থেকে মানুষ আমাদের আগে বেরিয়ে গেল আর ওরা টিও পেল না, বেমালুম বলে দিল যে সকলে ঘুমোচ্ছে। অয়ন আর রায় নিজেদের টর্চ জ্বালায়। দুজনেই আবার রানীমহলের গুপ্ত দরজাগুলো এবং সুড়ঙ্গের পথ একবার ভালো করে দেখে নেয়। রাজবাড়ির অন্ধকারের মধ্যে তাদের টর্চের আলো এদিক ওদিক ঘুরতে থাকে, কিন্তু এবার তাদের চোখে শুধু ধ্বংসস্তূপ নেই, রহস্যের পর্দা যেন একটু একটু করে সরে যেতে শুরু করেছে। অবশেষে দুজনেই তরীর মামাবাড়ির দিকে ফিরে চলতে শুরু করে। রাত্রির নিস্তব্ধতার মধ্যে কাশীপুর রাজবাড়ি আবারও একা দাঁড়িয়ে থাকে, কিন্তু এবার তার বুকের ভেতরের রহস্য আর আগের মতো অন্ধকারে ঢাকা নেই। সাধারণত বিমানবাবুদের বাড়িতে সকাল হয় ভোর থাকতে, কিন্তু আজ সকাল 9টা বেজে যাওয়ার পর রুমা দেবীর হাঁক ডাকে বিমানবাবু এবং বাকিদের ঘুম ভাঙে। অন্যদিকে সকাল 7টার সময় রায় এবং অয়ন তাদের ছাত্রছাত্রীদের ডেকে তুলেছিল, তবে ঘুম থেকে উঠলেও তারা খুব জোর করেই নিজেদের কাজ করে। সকাল 9টা নাগাদ বিমানবাবু এবং রুমা দেবী সকলের জন্য চা নিয়ে বসার ঘরে ঢোকেন। ঘরে ঢুকেই তারা থমকে যান। অয়ন এবং রায় তাদের ছাত্রছাত্রীদের নিয়ে ব্যাগ গুছিয়ে সম্পূর্ণ তৈরি। বিমানবাবু একটু ইতস্তত করে বলেন, হে কি, আপনারা চলে যাচ্ছেন নাকি? মানে আমাদের উঠতে একটু দেরি হয়ে গেল। আরে আরে ব্যাগ গুছিয়ে কোন অভিযানে যাচ্ছেন? অয়ন একবার রায়ের দিকে তাকায়, তারপর খুব শান্ত গলায় বলে, না না, আমাদের অভিযান শেষ, আমরা আজই ফিরে যাচ্ছি। কাল থেকে বড্ড জ্বালিয়েছি আপনাদের, তবে আমাদের আশ্রয় দেওয়ার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিমানবাবু এবং রুমা দেবী যেন কিছুটা অস্বস্তিতে পড়ে যান। ঠিক কি বলবেন তা বুঝতে না পেরে তারা শুধুই একে অপরের দিকে তাকিয়ে থাকেন। তবে যাওয়ার আগে আপনাদের সামনে রহস্য উন্মোচন করে যাওয়ার একটা ছোট্ট ইচ্ছে প্রকাশ করি। কি যদি অনুমতি দেন তাহলে ঘণ্টাখানেকের মধ্যে অনেক রহস্যের জবনিকা পতন আমাদের সামনেই হবে। তবে তার জন্য 2 জন বিশেষ অতিথিকে আমি আমন্ত্রণ জানিয়েছি, তারা এক্ষুনি এসে পড়বেন। আর রমাকান্ত বাবুকে একবার এই ঘরে আনতে হবে। বাবা? না, মানে উনি তো মানসিকভাবে অসুস্থ, উনি এই আলোচনায় থেকে কি বা করবেন? আর আপনি আমার বাড়িতে... চিন্তা করবেন না, আমি কোনো গুন্ডা বদমাইশকে আপনার বাড়িতে ডেকে পাঠাইনি। যতই হোক আপনারা আমাদের আশ্রয় দিয়েছেন, অন্ন দিয়েছেন একদিনের জন্য। সামান্য অপেক্ষা করুন, সব বুঝতে পারবেন। আর রমাকান্ত বাবু, এখানে উপস্থিত সকলের চেয়ে মানসিকভাবে অনেক বেশি সুস্থ। তরি, তোমার দাদুকে একটু এই ঘরে নিয়ে আসো তো। তরি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায়। রায়ের কথা শুনে সে রমাকান্ত বাবুকে আনতে চলে যায়। কিছুক্ষণ পরে বাড়ির সামনে হঠাৎ একটি পুলিশের গাড়ি এসে দাঁড়ায়। ঘরের সকলের অপেক্ষার অবসান ঘটে। লোকাল থানার ওসি দিবাকর দত্ত পুলিশের গাড়ি থেকে নামেন। তার পেছনে খুব সাবধানে হুইল চেয়ারে করে নিয়ে আসা হচ্ছে আসিফ মিয়াকে। আসিফ মিয়াকে দেখতে পেয়ে রায় এবং অয়ন ছাড়া সকলেই প্রায় চমকে ওঠে। রুমা দেবী এক প্রকার চিৎকার করে বলেন, এ কি জেঠু, আমি তো জানতাম আপনি হাঁটতে পারেন না, আর প্যারালাইজড হয়ে গিয়ে আপনার হাঁটা চলা প্রায় বন্ধ, তাহলে? আসিফ মিয়া ম্লান হেসে বলেন, এই পাঁচটা তো একদমই, এখন পুলিশ যদি... তার কথা শেষ হওয়ার আগেই ঘরে এসে প্রবেশ করে তরি এবং রমাকান্তবাবু। ঘরে ঢুকেই রমাকান্তবাবু এবং আসিফ মিয়ার দৃষ্টি বিনিময় হয়। সকলেই লক্ষ্য করে রমাকান্তবাবু আগের দিনের তুলনায় অনেক বেশি শান্ত। রায়ের কথা অনুযায়ী রমাকান্তবাবু এবং আসিফ মিয়া পাশাপাশি একটি চেয়ারে বসে পড়ে। ঘরে তখন এক অদ্ভুত নীরবতা। লোকাল থানার ওসি দিবাকর দত্ত
রায় এবং অয়নের কাছে এগিয়ে আসেন। শুভ সকাল। আশা করছি আমার লেট হয়নি। আপনাদের কথা মতো আমি সব ব্যবস্থা করে রেখেছি। এবার যদি একটু পরিষ্কার করে কিছু বলেন তাহলে বেশ ভালো হয় আর কি। একজন পুলিশ অফিসার উপস্থিত থাকায় বিমানবাবু এবং রুমা দেবীর আর কোনো আপত্তি করার সুযোগ থাকে না। এক প্রকার বাধ্য হয়ে তারাও চুপচাপ চেয়ার টেনে বসে পড়েন। তাদের পেছনে এসে দাঁড়ায় রুজিও। রায় ঘরের মাঝখানে দাঁড়িয়ে চারদিকে একবার তাকায়, তারপর একটা লম্বা শ্বাস নিয়ে বলা শুরু করে। হ্যাঁ, প্রথমেই বলি, এই কাশীপুর রাজবাড়ির সঙ্গে স্বাধীনতা সংগ্রামের যে গৌরব জড়িয়ে রয়েছে তা আমরা ইতিহাসে আগে থেকেই জানতে পারি। কিছুদিন আগে কাকতালীয়ভাবে দুটি অতি মূল্যবান চিঠি আমার হাতে আসে। আমার এখানে আসার পিছনে যে প্রধান কারণ সেটি হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর খবরবাহী দুটি চিঠি। আমি চিঠি দুটির সত্যতা বিচার করে এবং যথেষ্ট তথ্য বিবেচনা করে দেখেছি দুটি চিঠির অস্তিত্ব সম্পূর্ণ সত্যি। আমি শুধু দুটোর ছবি তুলে নিয়ে এসেছি। আর আমি এই চিঠির কথা আমার ছাত্রছাত্রীদের কাছেও গোপন রেখেছি, শুধুমাত্র গোপনীয়তা বজায় রাখার জন্য। রায় এবার নিজের মোবাইল ফোনটি হাতে তুলে নেয়। আমি এখন আমাদের গ্রুপে ছবি দুটি পাঠাচ্ছি, আর দিবাকর বাবু, আমি আপনাকেও পাঠাচ্ছি। রায় ফোনের স্ক্রিনে কিছু করতে শুরু করে। ঘরের প্রত্যেকটি মুখে তখন উৎকণ্ঠা, বিস্ময় এবং তীব্র কৌতূহল। একটি পুরনো রহস্য যেন এবার সবার সামনে নিজের দরজা খুলতে চলেছে। ঘরের মধ্যে উপস্থিত সকলেই রায়ের পাঠানো চিঠির ছবিগুলো অত্যন্ত মন দিয়ে দেখতে থাকে। বিমানবাবু এবং রুমা দেবী তরির ফোন থেকে ছবি দুটি দেখতে থাকে। এমনকি রমাকান্তবাবু এবং আসিফবাবুও একবার করে ছবি দুটি দেখেন। রায় সকলের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলতে শুরু করে। আমরা সকলেই জানি যে 18ই আগস্ট 1945 সালে নেতাজি শেষবারের মতো ভারত ছেড়েছিলেন, এবং ছেড়েছিলেন মোহাম্মদ জিয়াউদ্দিন নাম নিয়ে। এইবার চিঠি দুটিতে কেউ কারো উদ্দেশ্যে লিখেছেন জিয়াউদ্দিন খুব শীঘ্রই রানীর সাথে মোলাকাত করতে আসবেন, তার অভ্যর্থনার যেন কোনো ত্রুটি না হয়। যেহেতু রানীমা কাশির উপদ্রবে ভুগছেন, তাই জিয়াউদ্দিন রানীর সাথে দেখা করতে আসবেন। চিঠির নিচে তাকিয়ে দেখুন, তারিখটা লেখা 1 সেপ্টেম্বর 1945। অর্থাৎ ধরে নিলাম নেতাজি এই কাশীপুর রাজবাড়ির বিশেষত রানী মহলে ফিরবেন খুব শীঘ্রই। রানীর কাশী অর্থাৎ কাশীপুর রাজবাড়িতে রানীমহল হয় কিছুদিনের জন্য লুকিয়ে থাকার জন্য, নয়তো কোনো কিছু নেওয়ার জন্য তিনি আসতেন এই রাজবাড়িতে। এইবার আসছি 2 নম্বর চিঠিতে। এর তারিখ আরও পিছনে, নেতাজির অন্তর্ধানের প্রায় 1 বছর পর, অর্থাৎ 10 অক্টোবর 1946। এখানে লেখা মোহাম্মদ ফকির হয়েছেন, কিন্তু ফিরলে যেন তার পুত্রকে তার হাতে তুলে দেওয়া হয়। ধরে নিলাম নেতাজি ফিরতে পারেননি, তাই তিনি যে বিশেষ কাজ করবার জন্য এই রাজবাড়িতে আসবেন ভেবেছিলেন তা অসম্পূর্ণ রয়েছে। তাই তিনি যখনই ফিরে আসুন না কেন, তার কাজ যেন তিনি নির্বিঘ্নে করতে পারেন। নেতাজির তো কোনো পুত্র ছিল না, সেই ক্ষেত্রে পুত্র বলতে কোনো দামি জিনিস বা বিশেষ কোনো জিনিস হতে পারে। এখানে আসা অবধি বিমানবাবু আর রুমা দেবী আমাদের যেভাবে আগলে রেখেছিলেন এবং যেভাবে গুপ্তধনের কথা আমাদের বলতে থাকেন, তার থেকে আমরা সহজেই বুঝতে পারি এখানে শুধু ইতিহাস নয়, এখানে গুপ্তধনও লুকিয়ে রয়েছে। অথবা এই 2 ঐতিহাসিক সময় কোনো না কোনো সূত্র একইভাবে গেঁথে নেই তো। এই ক্ষেত্রে আমার আর একটা বিষয় ইন্টারেস্টিং লাগে, সেটি হলো রমাকান্ত বাবুর বন্ধু আসিফ মিয়ার কথা। জানতে পারলাম যে উনি আগে ওই রাজবাড়ির ক্যাম্পাসেই থাকতেন। ইতিহাস বলে যে একসময় সিরাজউদ্দৌলার সেনা ছাউনি পড়েছিল ওই রাজবাড়িতে, এবং ওনার অনেক সেনা পরিবর্তে ওই রাজবাড়িতেই থেকে গিয়েছিল। আমি পরে আসিফ বাবুর সাথে কথা বলে ব্যাপারটা কনফার্ম করি। এনিওয়েজ, এখন আসি গুপ্তধনের সন্ধানে। এইবার কিন্তু একটি বড় চমক অপেক্ষা করছে আপনাদের সকলের জন্য। তার জন্য যে আমাদের আরও 2 জনকে আনতে হবে। রায় অর্থপূর্ণ দৃষ্টিতে দিবাকর বাবুর দিকে তাকায়। দিবাকর বাবু রায়ের ইশারা বুঝতে পারেন। তিনি সঙ্গে আসা এক কনস্টেবলের দিকে তাকান। এই যাও, নিয়ে এসো। কনস্টেবল সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে যায়। কয়েক মুহূর্তের মধ্যেই
কনস্টেবল ফিরে আসে। তার দু হাতে দুজনকে নিয়ে সে ঘরে ঢোকে। একজন পাঁচু, অন্যজন আব্বাস, অর্থাৎ রমাকান্ত বাবু এবং আসিফ মিয়ার ছায়া সঙ্গী। তাদের দুজনকে দেখতে পেয়ে দুই বৃদ্ধই যেন কেমন অস্থির হয়ে ওঠেন। এতক্ষণ চুপচাপ বসে থাকা রমাকান্ত বাবু হঠাৎ উত্তেজিত হয়ে চিৎকার শুরু করে দেন। হ্যাঁ, এই ষড়যন্ত্র করবে, ষড়যন্ত্র। হ্যাঁ, যতই ষড়যন্ত্র করো না কেন, যতই লাথি মারো না কেন, আমরা আমাদের নেতার নাম কখনোই বলবো না। না না, বলবো না, বলবো না। বিমানবাবু অস্বস্তিতে পড়ে যান। তার মুখ দিয়ে অসন্তোষের একটি আওয়াজ বেরিয়ে আসে। আহ বাবা, আবার শুরু করলে তুমি? ধুর, বাবার যে এখানে থাকার কি দরকার আমি জানি না। হুম, আছে আছে, দরকার আছে, 16 আনা দরকার আছে। আর কেন, আমরা তো সকলেই আছি, আর কোনো ভয় নেই। রায়ের কথায় উপস্থিত সকলেই কিছুটা অবাক হয়। রায় এবার পাঁচু এবং আব্বাসের দিকে ইঙ্গিত করে। এখানে উপস্থিত সকলকে বলে রাখি, পাঁচু ও আব্বাস এরা কোনো ক্রিমিনাল কিন্তু নয়, বরং সততার কোনো পুরস্কার থাকলে সেটা এদের প্রাপ্য। এই যুগে মনিবের জন্য প্রাণ বিসর্জন দেওয়ার লোক পাওয়া যায় দেখে নিজের বড্ড অবাক লাগছে। রায় এবার গত রাতের ঘটনার একটা সংক্ষিপ্ত রূপ সবাইকে বলে। এইবার আসি গতকাল রাতের কথায়। গতকাল রাতে আমি আর অয়ন কাশীপুর রাজবাড়িতে গিয়েছিলাম একটা ছোট অভিযান চালাতে। আমি কোনো ছাত্রছাত্রীদের নিয়ে যাইনি যাতে বাড়ির কারো নজর না পড়ে আমাদের ওপর। অথচ আমরা ছাড়াও পাঁচু আর আব্বাসও আমাদের অনেক আগেই ওই রাজবাড়িতে উপস্থিত ছিল। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কাজ শেষ করতে হতো আমাদের ওই রাতের মধ্যেই, কিন্তু এদের সাথে আরও দুজন সেখানে উপস্থিত ছিল। রায়ের শেষ কথায় ঘরের মধ্যে চাপা উত্তেজনা তৈরি হয়েছে। রুমা দেবী আর নিজেকে সামলাতে না পেরে উত্তেজিত হয়ে প্রশ্ন করেন, কারা ছিল ওদের সাথে? কি করছিল তারা? একটু অপেক্ষা করুন, সবটাই জানতে পারবেন। যেটুকু জানি, এই বাড়ির সকলের অনেক ভোরেই সকাল হয়ে যায়, অথচ আজ সকাল 9টার পরেও ডেকে ডেকে সকলের ঘুম ভাঙাতে হচ্ছে। এমনকি আমার ছাত্রছাত্রীদের ঘুম ভাঙাতে বেশ কষ্ট করতে হয়। আমি যদি খুব ভুল না হই, আসিফ বাবু বাড়ির লোকেদের ক্ষেত্রেও একই অবস্থা দেখা যাবে। তার কারণ পাঁচু আর আব্বাস সকলের জলের বোতলে ঘুমের ওষুধ মিশিয়েছিল গতকাল রাত্রে। ঘরের মধ্যে চাপা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আমি আর অয়ন কোনো দৈব শক্তির বলে ওই জল খাইনি। যদি খেয়ে নিতাম তাহলে ঘটনার জবনিকা পতন এত সহজে করতে পারতাম না। আর এই কাজটি ওরা দুজনেই করেছে ওদের মনিবের পরামর্শে। না, কোনো ক্ষতি করার অভিপ্রায় নিয়ে এরা এই কাজ করেনি। শুধুমাত্র বাড়ির সকলেই যাতে গভীর ঘুমে আচ্ছন্ন থাকে, এটাই ছিল একমাত্র অভিপ্রায়। কি আমি ঠিক বলছি তো রমাকান্ত বাবু? রায়ের কথার রেশ ধরে ঘরে উপস্থিত সকলের দৃষ্টি এবার রমাকান্তবাবু এবং আসিফ মিয়ার দিকে চলে যায়। দুই বৃদ্ধ মাথা নিচু করে বসে রয়েছেন। তারা কোনো কথা বলছেন না, কিন্তু রায়ের বক্তব্যের কোনো রকম বিরোধিতাও করছেন না তারা। রায় তাদের দিকে তাকিয়ে মৃদু গলায় বলে, মৌনতাই সম্মতির লক্ষণ, তাই তো? আরে আরে কি এসব, কি পাগলের প্রলাপ বকছেন? ভেবেছেন কি যা বলবেন সব বিশ্বাস করে নেব? এতক্ষণ আমাদের টার্গেট করেছিলেন, এবার ওই 90 পেরিয়ে যাওয়া দুজন অসহায় বৃদ্ধকে টার্গেট করছেন। আপনি কি মানুষ? মানুষই হয়তো। এই দুই বৃদ্ধের অসহায়তা আমি এসেই বুঝতে পেরেছি। আমি সেদিন খেতে বসেও আপনাকে বললাম, রমাকান্তবাবু কি আদৌ কোনো অসংলগ্ন কথা বলছেন? আপনি ছেলে হয়েও বুঝতে পারেননি যে কতটা অসহায় হলে এই বয়সে এসে এই দুজন বৃদ্ধকেই অসুস্থ থাকার অভিনয় চালিয়ে যেতে হয়। হ্যাঁ, আমি তো বলবো পাঁচু এবং আব্বাস এদের আদর্শ সন্তানের মতো এদের আগলে রেখেছে এতকাল। অফিসার দিবাকর বাবু, আমার কথা বিশ্বাস না হয় এনাদের দুজনকেই জিজ্ঞেস করে নিন একবার। গুপ্তধনের কথা বিমানবাবু এবং আসিফ মিয়ার ছেলে সালমান এর জানার পর এই দুই বৃদ্ধকে অতিষ্ঠ করে দিতে থাকে ওই গুপ্তধনের সন্ধান পাওয়ার জন্য। এদিকে এই দুজন আদর্শবান স্বাধীনতা সংগ্রামী, তাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত তাদের দেওয়া কথা রাখতে তারা বদ্ধপরিকর। আমার ধারণা ঠিক হলে
আসিফবাবু বংশসূত্রে সিরাজউদ্দৌলার কিছু ধনদৌলতের অধিকার পেয়েছিলেন। তারা দুজনেই চেয়েছিলেন যে স্বাধীনতা সংগ্রামের কাজে সেটা আসুক। হয়তো ওই ধনদৌলতের জন্যই আসার কথা ছিল আমাদের নেতাজির, কিন্তু সেটি না হওয়ায় আজ অবধি ওই গুপ্তধন আগলে বসে রয়েছেন এই দুই বৃদ্ধ। পারিবারিক চাপ একসময় এতটাই অসহনীয় হয়ে উঠেছিল তাদের কাছে যে এরা দুজনেই ঠিক করলেন অত্যন্ত অসুস্থ হয়ে যাওয়ার নাটক তারা শুরু করবেন। খুব নিখুঁতভাবে এই অভিনয়টা চালিয়েছিলেন তারা, তাদের দুইজন অত্যন্ত বিশ্বাসী সহকারীর সাহায্যে। পাঁচুয়ার আব্বাস না থাকলে এই কঠিন সিদ্ধান্ত এই দুজন মানুষ কখনোই নিতে পারতেন না। অর্থাৎ এই দুজন সম্পূর্ণ সুস্থ। বয়সের চাপে তাদের শরীর আসক্ত হলেও মানসিক দৃঢ়তা এদের এতটাই যে গতকাল রাত্রে যখন সকলেই গভীর ঘুমে আচ্ছন্ন, তখন এই দুইজন বৃদ্ধকে অত্যন্ত যত্ন করে রাজবাড়িতে নিয়ে যায় তাদের এই দুই সহকারী। তাদের একমাত্র উদ্দেশ্য ছিল ওই গুপ্তধন রক্ষা করে নিয়ে আসা। আমার ধারণা তাদের ইচ্ছে ওই গুপ্তধন মানুষের কাজে লাগুক। এখন এই গুপ্তধন তারা এই মুহূর্তে কোথায় রেখেছেন সেটা এদের মুখ থেকে শোনা যাক। তবে তার আগে আমার আরও একটা রহস্যভেদ করার প্রয়োজন আছে। রমাকান্ত বাবু এবং আসিফ বাবু, আমার কোনো ভুল হলে ঠিক করে দেবেন কেমন? আমার ছাত্রছাত্রীরা একটি চিহ্ন খুঁজে পায়, একটি গোলাকৃতির মধ্যে দুটো তলোয়ার এবং একটি জন্তুর চিহ্ন। আমি খুব ভালো করে দেখেছি যে জন্তুটি আসলে একটি বাঘ এবং বাঘের সাথে ফরওয়ার্ড ব্লক নেতাজি। ম্যাম, তাহলে কি রাজবাড়ি তৈরির অনেক পরে ওই চিহ্নটি করা হয়? সাব্বাস, ঠিক বলেছিস অজয়। শুধু তোরা একটা বিষয় দেখিসনি যে সব চিহ্ন এক হলেও একটি গুপ্ত দরজায় শুধু চিহ্নটা একটু আলাদা। এতটাই সূক্ষ্ম যে খুব ভালো করে না লক্ষ্য করলে সেটা চোখে পড়বে না। রানীমহলের সব মিলিয়ে মোট 6টা দরজা, তার মধ্যে 4টে গুপ্ত দরজা রয়েছে। তার মধ্যে একদম পূর্ব কোণে থাকা যে গুপ্ত দরজাটি রয়েছে তার চিহ্ন দুটি তরোয়ালের মধ্যে একটি তরোয়াল আর একটি বন্দুক। আমার ধারণা এই চিহ্নগুলো রমাকান্ত বাবু এবং আসিফ বাবুর তত্ত্বাবধানে অনেক পরে করা। হয়তো একটি গুপ্ত দরজার পিছনে অন্য কিছু লুকিয়ে রাখা হয়েছিল এতদিন ধরে। এরপর বাকিটা না হয় ওনারাই বলবেন। রাই কথা শেষ করে রমাকান্ত বাবুর দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ নীরব থাকার পর রমাকান্ত বাবু হাত তুলে রাইকে নিজের কাছে ডাকেন। রাই ধীরে ধীরে তার কাছে এগিয়ে যায়। রমাকান্ত বাবু রাইয়ের মাথায় হাত রাখেন। তার কণ্ঠে গভীর আবেগ। রমাকান্ত বাবুকে এতদিন অসুস্থ অসংলগ্ন অবস্থায় দেখেছে সবাই, কিন্তু এবার তাকে সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিকভাবে কথা বলতে দেখে ঘরের প্রত্যেকেই যেন চমকে যায়। রমাকান্ত বাবু খুব ধীর স্থিরভাবে কথা বলতে শুরু করেন। আসিফ আর আমি বাল্যবন্ধু, একসাথে বড় হওয়া, একসাথে বেড়ে ওঠার সাথে সাথে আমরা একসময় স্বাধীনতা সংগ্রামে নাম লিখিয়ে ফেলি। কতই বা বয়স তখন আমাদের, 17-18। রাসবিহারী বসু একদিন আমাদের সাথে সাক্ষাৎ করতে আসেন ওই কাশীপুর রাজবাড়িতে। গোপনে আলোচনার পর ঠিক হয় নেতাজি দেশ ছাড়ছেন তার দলকে আরও শক্তিশালী করে তোলার জন্য। তিনি দেশে ফিরে এই রাজবাড়িতে কয়েকদিন থাকবেন, আমরা যেন তার সব রকম সহায়তা করি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই সৌভাগ্য আমাদের আর আসে না। তবে মাঝে মধ্যে রাসবিহারী বসুর চিঠিপত্র আমাদের কাছে আসতে থাকে। তার থেকে আমরা বুঝতে পারি যে নেতাজি তখনও জীবিত। যদিও প্লেন ক্র্যাশের থিওরির জন্য অনেকেই মনে করেছেন যে নেতাজি মৃত, তবে বছর দুয়েক পর থেকে রাসবিহারী বসুর চিঠিপত্রও আসা বন্ধ হয়ে যায়। তার মধ্যে দেশ স্বাধীন হয়, মানুষ স্বাধীন দেশে বসবাসের আনন্দে নেতাজিকে ভুলে যায়। এই আসিফ কোনো একদিন আমাদের অর্থাৎ স্বাধীনতা সংগ্রামীদের জানায় যে বংশসূত্রে পাওয়া সিরাজউদ্দৌলার বেশ কিছু ধনসম্পত্তি তার রয়েছে। দলের যখনই দরকার পড়বে তখনই সেই ধনসম্পত্তি সে দলের আর্থিক সহায়তার জন্য নির্দ্বিধায় দিয়ে দেবে। সেই ধনসম্পত্তি যেহেতু সে দিতে পারেনি স্বাধীনতা সংগ্রামের উদ্দেশ্যে, তাই সেই সম্পত্তি এই বুক দিয়ে আগলে রেখেছে এতকাল।
আমরা কোনো এক দুর্বল মুহূর্তে নিজেদের সন্তানদের বিশ্বাস করে ওই গুপ্তধনের কথা জানিয়েছিলাম, কিন্তু তারপর থেকেই তো যত বিপত্তির সৃষ্টি। আমার ছেলে বিমান আর আসিফের ছেলে সালমান একসময় আমাদের এতটাই জোর করে গুপ্তধন বের করে দেওয়ার জন্য যে শেষ পর্যন্ত মানসিক অসুস্থতার ছল করতে আমরা বাধ্য হই। আর গুপ্তধন বা আমাদের সংগ্রামের সমস্ত স্মৃতি আমরা ওই বিশেষ গুপ্ত দরজার আড়ালে রেখে আসি। এতকাল কেউ তার সন্ধান পায়নি, তুমি বা তোমার ছাত্রছাত্রী ছাড়া। আমি এতটা বলেই দিলাম, বাকি কথা না হয় আসিফ বলুক। ও হ্যাঁ, শেষ একটাই কথা বলবো, ঘুমের ওষুধ মিশিয়ে সকলকে ঘুম পাড়িয়ে রাখার শাস্তি যেন আব্বাস বা পাঁচু না পায়। ওরা না থাকলে আমরা বাঁচতাম না। এতক্ষণ একটানা কথা বলে রমাকান্তবাবু হাঁফাতে শুরু করে। তরি দ্রুত এক গ্লাস জল এগিয়ে দেয় তার দাদুর দিকে। দাদু, জল। রমাকান্তবাবু ধীরে ধীরে জল খান। আসিফ মিয়া এতক্ষণ চুপ করে শুধুই সব কথা শুনছিলেন। এবার তিনি ধীরে ধীরে কথা শুরু করেন। রমা তো সবই বলেছিল। আমার পূর্বপুরুষ সিরাজউদ্দৌলা সৈন্যদলে নাম লিখিয়েছিলেন। তার হাত ধরে সিরাজের বেশ কিছু ধন সম্পদ, তার বর্তমান ভ্যালু অন্তত কয়েক লক্ষ টাকা তো হবেই। আমি সালমান আর বিমানকে গল্পের ছলে সেই ধন সম্পদের খোঁজ দিই, এই ভেবে যে তারা ওই ধন সম্পদের অংশ মানুষের হিতে কাজে লাগাবে। দুজনেই যে সুপ্রতিষ্ঠিত, কিন্তু আমার ধারণা ছিল সম্পূর্ণ ভুল। আমাদের মানসিকভাবে এতটাই চাপ দিতে থাকে ওরা যে একসময় বাধ্য হয়ে অসুস্থ হবার নাটক শুরু করতে হয় আমাদের। আর রায় ম্যাডাম, তিনি একদম সঠিক ধারণা করেন যে পাঁচু আর আব্বাস আমাদের দুজনকে এই কাজ করতে সহায়তা করে। ওরা না থাকলে আমরা এই কাজ করতে পারতাম না। এখন ওদের জিম্মায় সেই ধন সম্পদ রাখা রয়েছে। তোমরা আসার পর আমাদের ধারণা হয় যে তোমরা বিমান আর সালমানের লোক, যারা গুপ্তধন খুঁজতে এসেছে। তাই গতকাল রাতে আমরা সকলকে ঘুম পাড়িয়ে ওই গুপ্তধন রাজবাড়ি থেকে নিয়ে ওদের জিম্মায় রেখেছি। ওরাই আমাদের আসল উত্তরাধিকারী। পাঁচু, আব্বাস, যাও নিয়ে এসো এবার। পাঁচু এবং আব্বাস ঘরের বাইরে বেরিয়ে যায়। 1 মিনিট বাদেই আবার ফিরে আসে। তারা একটি বাক্স এবং 4টি চিঠি সকলের সামনে এনে রাখে। বাক্সটি খোলা হলে তার ভেতরে দেখা যায় সোনার মোহর। 4টি চিঠিও পাশে রাখা হয়। ঘরের সবাই স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। দিবাকর বাবু বাক্সটি নিজের জিম্মায় নিয়ে নেন। রায় 4টি চিঠি নিজের কাছে রেখে দেয়। তার চোখে গভীর চিন্তার ছাপ। এই 4টি চিঠিকে ঘিরে ইতিহাস যেন নতুনভাবে তৈরি হতে চলেছে। তারা যে এক অভিনব তথ্য আবিষ্কার করতে চলেছে তা আগামী কয়েকদিনের মধ্যে স্পষ্ট হবে। সব কাজ শেষ, এবার বিদায় নেওয়ার পালা। তরি রমাকান্তবাবুকে জড়িয়ে ধরে। এতক্ষণ জমে থাকা কান্না আর ধরে রাখতে পারে না সে দাদুর বুকে মুখ রেখে কাঁদতে থাকে। রমাকান্তবাবু নাতনিকে স্নেহ ভরে আগলে রাখেন। দিবাকরবাবু যাওয়ার সময় রমাকান্তবাবু এবং আসিফ মিয়াকে বলেন, শুনুন, আপনারা যতদিন বাঁচবেন ততদিন আপনাদের সুরক্ষার দায়িত্ব আমাদের। আপনারা দেশের গৌরব, আপনাদের সুরক্ষার দায়িত্ব আমাদের। দুই বৃদ্ধের মুখে এক অদ্ভুত শান্তি ফুটে ওঠে। একটা মিশ্র মনোভাব নিয়ে তরির মামাবাড়ি থেকে বিদায় নেয় সকলে। তরি যাওয়ার আগে রমাকান্ত বাবুর কাছে প্রতিশ্রুতি দেয় মাসে অন্তত একবার হলেও সে দাদুর সাথে দেখা করতে আসবে। রায় কিছুটা অন্যমনস্কভাবে হাঁটতে হাঁটতে চারপাশের দিকে তাকায়। তারপর মনে একের পর এক ভাবনা ভেসে ওঠে।
রক্তের সম্পর্ক ছাড়াও মানুষ কখন যে কার ভীষণ আপন হয়ে যায় সেটা কোনোভাবেই বলা যায় না। এই যে আমার ছাত্রছাত্রীরা, তারা কখন যে আমার নিজের সন্তান হয়ে গিয়েছে সেটা কি আমি নিজেও বুঝতে পেরেছিলাম? তেমনি পাঁচু বা আব্বাস যে কখন পরিচারকের গণ্ডি পেরিয়ে আপনজন হয়ে গিয়েছে তার কোনো হিসেব নেই। নেতাজি অন্তর্ধানের এত বড় গোপন তথ্য লুকিয়ে রাখা যায় সেখানে, সেটাও কি কম কথা? মানুষ এভাবেই সব হারিয়েও মনুষ্যত্ব আর বিবেকবোধ বহন করে মানুষ হয়ে বেঁচে থাকবে আজীবন, এটাই আশা করি। শেষ হলো লেখিকা কনক বসুর কলমে কাশীপুর রাজবাড়ির গুপ্তধন। গল্পের গল্প পাঠে এবং মাঝবয়সী লোকের চরিত্রে আমি সৌভিক, রাইয়ের চরিত্রে মৌপিয়া, অয়নের চরিত্রে সৌমদ্বীপ, তরির চরিত্রে দুর্বা, অজয়ের চরিত্রে সৌভিক দাস, বন্যার চরিত্রে পিয়ালি, ঋষভের চরিত্রে আর্য, বিমানবাবুর চরিত্রে রমাকান্ত, রুমাদেবীর চরিত্রে পূজা, রুজির চরিত্রে পিয়ালি, রমাকান্ত বাবুর চরিত্রে পার্থ, আসিফ মিয়া এবং দিবাকর দত্তর চরিত্রে দিব্যেন্দু। গল্পের শব্দ সংযোজনে সৃজা, আবহ সৃষ্টিতে আমি সৌভিক। এই সুন্দর পোস্টারটি ডিজাইন করেছে টিম পিক্সেলেট। তবে কেমন লাগলো আজকের গল্পটি কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই গল্পটি আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করে দিন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিতে কিন্তু ভুলবেন না, যাতে আমাদের সমস্ত নতুন গল্পের আপডেটস আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আমরা এখন রয়েছি স্পটিফাইতেও, তাই সেখানেও আপনাদের সমান ভালোবাসা আমরা একান্তভাবে কামনা করি। আপনারা কি রাইয়ের অভিযানের গল্প আরও শুনতে চান? কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না যেন। তবে আজ চলি, ফিরে আসব আরও একটি নতুন এবং রোমাঞ্চকর গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন রহস্য, রোমাঞ্চ, থ্রিলার এবং গপ্প।